সঞ্চিতা চক্রবর্তী, আমাদের সঞ্চিতাদি, যিনি এই গল্পে রয়েছেন। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের কমিউনিটিতেও দেখেছেন, গত ৩রা মার্চ শনিবার রাতে একটি পথ দুর্ঘটনায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তবে শিল্পীর মৃত্যু হয় না, সে থেকে যায় তার কাজে, তার শিল্পে। আমাদের সঞ্চিতাদিও থেকে যাবেন আমাদের মধ্যে। ভালো থেকো সঞ্চিতাদি, যেখানে থেকো ভালো থেকো। ফিকশন হান্ট তোমাকে সাথে নিয়েই চলবে। সঞ্চিতাদি কোথাও যায়নি, তিনি রয়েছেন আমাদের মধ্যে, তার কণ্ঠে, তার কাজে। কালের যাত্রায় ধ্বনিত হবে তার কণ্ঠস্বর। ফিকশন হান্ট সঞ্চিতা চক্রবর্তীর অকাল প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, ফিকশন হান্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বেল নোটিফিকেশানটা অন করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার অধিকাংশই আমাদের গল্প শুনছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু বেল নোটিফিকেশানটা অন করছেন না। এটা অন না করলে আপনাদের কাছে আমাদের নতুন লেটেস্ট গল্পগুলোর নোটিফিকেশান কিন্তু পৌঁছবে না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান এই বাটনটা অন করে দিন। তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখিকা মিতালি হোমের কলম থেকে একটি ভয়ের গল্প, মায়া নিশি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মিতালি হোমের কলম থেকে মায়া নিশি। কি গো, হলো তোমার? আরে আর 1 ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে যে। শোনো না, বলছি কি যে আজ তুমি আর ঋষভ চলে যাও না গো। কেন, তোমার আবার কি হলো? আরে সকলে আশা করে আছে তুমি যাবে বলে, আর তুমিও তো বললে যাবে। তাহলে মায়ের শরীরটা ভালো লাগছে না বলছেন, এখন একবার বমি হয়ে গেল। এ অবস্থায় একা রেখে যাওয়াটা ঠিক হবে না, বুঝলে? আরে আগে বললে না কেন? ডাক্তার দেখিয়ে আনতাম। আরে না না, ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি। তবু বলা তো যায় না, যদি কিছু দরকার হয় তখন কে থাকবে বলো তো? জানোই তো মায়ের যা বয়স হয়েছে, তাতে মাঝে মধ্যেই বাথরুম পায়খানা করে ফেলেন। তার জন্য একজনের তো সাথে থাকা দরকার, বলো? মা, ভাবি, তোমরা কি রেডি? তোর মা যাবে না বলছে। এইটা তো কথা ছিল না, যাবে না কেন? ঠামের শরীরটা ঠিক নেই রে, ওনাকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? তুই বাবার সাথে চলে যা বাবা আজকে। নো ওয়ে, এক কাজ করছি, আমি বাড়িতে থাকছি ঠামের কাছে, তুমি আর ভাবি যাও পার্টিতে। এমনিতেও তো ওসব জায়গায় গিয়ে আমি বোরই হই, তোমরা দুজনে যাও, বরং এনজয় করতে পারবে। হ্যাঁ মনীষা, এটা ভালো বুদ্ধি দিয়েছে ঋষভ। মায়ের খেয়াল রাখতে পারবে ও। সত্যিই তোমার বোধ বুদ্ধি লোপ পাচ্ছে। মায়ের সেরকম কোনো সমস্যা হলে কি ঋষভ মাকে সাহায্য করতে পারবে, নাকি মা ওর থেকে সাহায্য নেবেন? বোঝো, একটু মাথা লাগাও একটু। তুই চল ঋষভ, মা থাকুক ঠামের কাছে। তাহলে আমিও যাব না। জেদ করিস না বাবু, তোর তো আবৃত্তির প্রোগ্রাম আছে ওখানে, সবাই তোর আবৃত্তির জন্য অপেক্ষা করে আছে। আরে ওখানে কত সুন্দরী মেয়েরা আসবে, ওদের কাউকে পটিয়ে দিবি। ওহ ভাবি, তোমাকে আমি আগেও বলেছি না, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল ঋষভ। চিন্তিত মুখে উদয় আর মনীষা একে অপরের দিকে তাকালো। খুব চিন্তা হয় ছেলেটাকে নিয়ে, জানো? ওর সব কিছু ঠিকঠাক আছে তো? অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ এই বয়সে সহজাত ধর্ম। ঋষভের তো মেয়েদের প্রতি কোনো আগ্রহই দেখি না, একমাত্র তিন্নি ছাড়া কোনো মেয়ের সাথেও কথাও ঠিক করে বলে না। তিন্নিকেই যদি তোমার বৌমা করে আনে তবে ক্ষতি কি? সেটাও তো আমি ওকে জিজ্ঞেস করেছি, বলে তিন্নি শুধুমাত্র ওর বন্ধু, আর আমরা এভাবে ভাবলে
তিন্নির সাথেও কথা বলা বন্ধ করে দেবে। কি চায় বলো তো? আসলে উদিতার ঘটনাটা ওর ওপর খুব প্রভাব ফেলেছে। এসব ব্যাপারে কথা বলতে গেলেই বলে, প্রেম ভালোবাসা এসব এসব মানুষের ক্ষতি ছাড়া কোনোদিন ভালো করতে পারে না। আমার বন্ধুদের দেখলাম তো এই প্রেমের পাল্লায় পড়ে পড়াশোনা নষ্ট করলো। সকলে বলতো নাকি মেড ফর ইচ আদার, তাদের কি পরিণতি হলো? আত্মহত্যা। কত ব্রাইট স্টুডেন্ট ছিল উদিতাদি, নাসাতে যাওয়ার সুযোগ ছেড়ে দিয়ে বিয়ে করে কি পেল? না, ওর দরকার নেই ওসবের চক্করে পড়ে। আমি এমনিই বেশ ভালো আছি। তোমার কি মনে হয় ওর কাউন্সিলিং দরকার? ঋষভ যাবে না গো। সে আমি বুঝবো। তোমার সোর্স লাগিয়ে ভালো কারোর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, তারপর আমি দেখে নেব। ভাবি, আমি রেডি। দেরি হলে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না, বলে দিলাম। আমার মতো রোমান্টিক লোকের ছেলে যে কি করে এমন কাঠখোট্টা হয় বুঝি না বাবু। তাহলে দোষটা নিশ্চয়ই আমার জিনের, কি তাই তো? আমি সে কথা কখন বললাম? যাও এখন, আমাকে রেডি হতে দাও। নমস্কার। আজ আমি নিয়ে এসেছি শঙ্খ ঘোষের কবিতা সঙ্গিনী। যারা ঋষভকে চেনে তারা অপেক্ষায় থাকে ঋষভের গুরুগম্ভীর গলায় আবৃত্তি শোনার জন্য। ঋষভের আবৃত্তি যেন সেই সময়টুকুতে অন্য জগতে নিয়ে যায় শ্রোতাদের। এমন আবৃত্তি শুনে সকলেই আপ্লুত হয়ে পড়ে। কত মেয়ে যে ক্রাশ খায় তার হিসেব নেই। কিন্তু সে ছেলের এসবে কিছু এসে যায় না। নিজেকে কখনো প্রশংসার ফানুষে ওড়াতে রাজি নয় ঋষভ, বরং মাটিতে পা রেখে চলতেই বেশি ভালোবাসে। তাই তো এসব প্রশংসা এড়াতে আবৃত্তির পর আর বেশিক্ষণ কাছে পিঠে না থেকে সরে যায় একটু একান্তে। আজও এসবের অন্যথা কিছুই হলো না। যারা পুরনো শ্রোতা তারা জানে এখন আর ঋষভকে খুঁজে পাওয়া যাবে না। নতুন শ্রোতারা ঋষভ স্টেজ থেকে নামার পর তাকে খুঁজে বেড়ায়, বিশেষ করে যুবতী মেয়েদের ঝাঁক। এসব ঘটনা উদয়েরও জানা, কিন্তু আজ একটা ঘটনা অন্য দিনের থেকে আলাদা হলো। ঋষভ স্টেজ থেকে নামার পর একটা সুন্দরী মেয়ে এগিয়ে এলো উদয়ের দিকে। হ্যালো স্যার, আমি কামিনী। এক্ষুনি যে ছেলেটি শঙ্খ ঘোষের কবিতা আবৃত্তি করে শোনালো, সে কি আপনার ছেলে? হ্যাঁ। আমি কি ওনার সাথে আলাপ করতে পারি? দেখুন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, অফিসেও আমি আপনার অনেক জুনিয়র। দয়া করে আমাকে আপনি সম্বোধন করবেন না, তুমি করে বললে বেশি ভালো লাগবে। উদয় একবার মেয়েটার ওপর থেকে চোখ বুলিয়ে নিল। না, আগে কখনো দেখেছে বলে তো মনে হয় না। তবে মেয়েটা আজকালকার মডার্ন মেয়েদের মতো নয়। জামাকাপড় যথেষ্ট ভদ্র গোছে। পার্টিতে আসা বাকি মেয়েদের শরীরের নিম্নাংশ উন্মুক্ত হলেও এই মেয়েটির পরনে আছে জিন্স আর ফুল স্লিভ টি শার্ট। নিজের শরীর প্রদর্শন না করেও কি করে নিজেকে সুন্দর করে তুলতে হয় তা মেয়েটা ভালোভাবেই জানে। অজানা এক আকর্ষণ আছে মেয়েটার মধ্যে, চোখে যেন মায়া মাখানো। আচরণ কথাবার্তাও কি অমায়িক। মেয়েটার কথাতেই ঘোর কাটল উদয়ের। স্যার বলছি, একটু পরিচয় করিয়ে দেবেন? পরিচয় করাতে আমার আপত্তি নেই। সমস্যা দুটো। প্রথমত, এখন ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল। আর দ্বিতীয়ত, সে অপরিচিতদের সাথে, মানে বিশেষত মেয়েদের সাথে কথা বলতে অতটা সাবলীল নয়। পরিচয় করিয়ে দিলেও সে কথা বলবে কিনা জানি না। সব পরিচিতরাই তো কোনো না কোনো একদিন অপরিচিতই থাকে। প্রথম পরিচয়ের পরই তো মানুষ পরিচিত হয়। সেই পরিচয় কখনো তাদের জীবনের দিশা পাল্টে দেয়, তাই না? মেয়েটার যুক্তি দিয়ে তর্ক করার ক্ষমতা আছে। যে করেই হোক নিজের কাজ সে করিয়েই ছাড়বে। ঠিক এমন সময় ঋষভ উদয়ের কাছে এলো। ঋষভকে এগিয়ে আসতে দেখে কামিনীর চোখ যে চকচক করে উঠল, সেটা উদয়ের চোখ এড়ালো না। ভাবি, আমি বাড়ি যাব। তুমি কি আরো কিছুক্ষণ থাকবে নাকি বের হবে? কটা বাজে রে? 11:30। ওরে বাবা রে, তোর মা না থাকলে এই সব সমস্যাই হয়। এত রাত হয়ে গেছে, টেরই পাইনি। চল চল চল, আমিও বেরোবো। ও বাই দ্য ওয়ে, এর সাথে আলাপ কর, এ কামিনী। আর কামিনী, এই হলো ঋষভ, আমার একমাত্র ছেলে। আবৃত্তির সময় আমি নাম শুনে নিয়েছি। আপনার ছেলে এত ভালো আবৃত্তি করে যে এই নাম আর সারা জীবন ভোলার নয়। কামিনীর প্রশংসা ভরা দৃষ্টি ঋষভের মধ্যে সে কোনো রকম পরিবর্তন আনতে সক্ষম হল না। এক ঝলক তাকিয়ে মৃদু হেসে চোখ সরিয়ে নিল সে।
ছেলের এহেন ব্যবহারে যার পর নাই অপ্রস্তুত হয়ে পড়ল উদয়। এমন বয়সে যদি কোনো সুন্দরী মেয়ে ওর কাছে যেচে এসে আলাপ করত, তাহলে তো না জানি কি হয়ে যেত। উদয়ের কলিগ অমিতাভর কথাতে উদয় ঋষভ আর কামিনীর থেকে একটু দূরে সরে গেল। আরে উদয়, কি খবর তোমার? সন্ধ্যে থেকে যা সব খেয়েছি তাতে পেটে আর এক চিলতে জায়গাও বাকি নেই, এবার বাড়ি যাব। সে কি কথা, এখনই বাড়ি যাবে কেন? খ্যাক খ্যাক করে একটু অর্থপূর্ণ হেসে নিল অমিতাভ। এই হাসির মানে উদয় ভালো মতোই জানে এবং বোঝে। লোকটার যে চরিত্রের দোষ আছে তা অফিসের সবাই জানে। এই কারণেই উদয় এই লোকটাকে একটু এড়িয়ে চলে। এতক্ষণ পর অমিতাভ উদয়ের কাছে কেন এসেছে তা বুঝতে উদয়ের বাকি থাকলো না। তার আন্দাজকে সত্যি করে অমিতাভ আসল কথাটা উদয়ের কাছে পারল। বলল, তাই নতুন পাখিটি তোমার কাছে কি করছে? কোন পাখির কথা বলছো বলো তো? আরে আমাদের অফিসে নতুন জয়েন করেছে যে মেয়েটা, কি নাম যেন, কি যেন নাম মনে পড়ছে, হ্যাঁ কামিনী। যেমন মেয়ে তেমন তার নাম, দুটোই খুব সেক্সি। এই তোমার সাথে দেখছি বেশ ওই গদগদ ভাব। আমি কতবার আলাপ করতে গেছি, পাত্তাই দেয় না আমাকে। দোষ, এই দাও না ভাই, একটু আলাপ করিয়ে দাও না। আমার সাথেও তেমন কোনো আলাপ নেই। ছেলের আবৃত্তির ব্যাপারে খোঁজ নিচ্ছিল। আমি তো এটাও জানতাম না যে মেয়েটা আমাদের অফিসেই কাজ করে। তুমি হলে গিয়ে সাধু সন্ন্যাসী মানুষ, তাই জানো না। 1 মাসও হয়নি মেয়েটা অফিসে জয়েন করেছে, এরই মধ্যে দলে দলে সব ছেলেরা ওর পেছনে পাগল হয়ে গেছে। অনেকের তো নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আজকেও তো হাতাহাতি হচ্ছিল বাইরে, তুমি হয়তো টের পাওনি। তোমার ছেলে ছিল সামনে, ও জানে। যা বলছো তাতে তো মনে হচ্ছে ওই মেয়ের দিকে তাকালেই বড় ঝড় উঠবে জীবনে। এমন মেয়েদের থেকে দূরে থাকাই শ্রেয়। আমার পরামর্শ মানলে তুমিও আর ওর দিকে নজর দিও না। পতঙ্গ জানে আগুনের কাছে গেলে তার মৃত্যু অনিবার্য, তবুও সে বারবার আগুনের দিকেই ছুটে যায়। আমিও সেই রকমই এক পতঙ্গ বন্ধু। তাহলে যা ভালো মনে হয় তাই করো। আমি উঠি, মনীষা অপেক্ষা করছে আমাদের জন্য। এই তোমাদের মতো মানুষগুলো ঘরের বউকে ভয় করে ছাপোষাই থেকে গেলে। কথায় কথা বাড়ে, তাই আর কথা না বাড়িয়ে মৃদু হেসে বিদায় নিল উদয়। যাওয়ার পথে ঋষভকেও ডেকে নিল। সেদিনের ঘটনার এখানেই সমাপ্তি ঘটলেও সেই দিনে কত বড় সর্বনাশের বীজ বপন হয়ে থাকলো তা কেউ জানতে পারল না। আগের দিন রাতে বাড়ি ফিরে শুতে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরদিন ছুটি থাকায় ঘুমটা পুষিয়ে নেওয়ার ইচ্ছে ছিল উদয়ের, তার হলো না। সকাল থেকে ক্রমাগত ফোন এসেই চলেছে। প্রথম কয়েকবার ফোন সাইলেন্ট করে রাখল। এতবার ফোন আসতে থাকায় অগত্যা ঘুমের আশা ছেড়ে ফোন তুলতে হলো উদয়কে। ফোনটা তুলে যে খবর পেল তার আশা সে মোটেও করেন। কাল রাতে অমিতাভর মৃত্যু হয়েছে। গাড়িতে বসা অবস্থাতেই মৃত্যু হয়েছে। পরনে কোনো পোশাক নেই, সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে, যেন কেউ অমিতাভর সারা শরীর থেকে রক্ত শুষে নিয়েছে। খবরটা শুনে মনে পড়ে গেল উদয়ের আগের রাতের সাবধানবাণী। এ নিশ্চয়ই কোনো মেয়ের সাথে দুর্ব্যবহারের ফল। মন থেকে তো এমন পরিণতি কামনা করেনি উদয় নিজেও। কাল রাতে যদি কথাটা শুনত। সময় বড় শক্তিশালী। কদিনের মধ্যেই অমিতাভর ঘটনা সকলে ভুলে গেল, আর উদয় একটা অনাকাঙ্ক্ষিত নতুন ঘটনার সাক্ষী হয়ে খুব উত্তেজিত হয়ে পড়ল। একদিন ছুটির সময় অফিসের নিচে ঋষভকে আবিষ্কার করল উদয়। প্রথমে একটু আতঙ্কিত হয়ে পড়েছিল, কিছু কি বিপদ হয়েছে নাকি? ঋষভ অফিসে কি করতে এসেছে? তেমন কিছু হলে তো ফোন করতো আগে। ব্যাপারটা কি বোঝার জন্য আড়াল থেকে নজর রাখল। পরে দেখল কামিনী হাসি মুখে এসে ঋষভের সামনে দাঁড়ালো। তাকে দেখে ঋষভের চোখে মুখে এক ঝলক খুশি ঝলক দিয়ে গেল। এই বয়স উদয় নিজেও কাটিয়ে এসেছে। ওদের দুজনের মধ্যে ঠিক কি চলছে তা বুঝতে সময় লাগলো না উদয়ের। মনীষার দুশ্চিন্তার অন্ত হলো তবে শেষ পর্যন্ত। খবরটা মনীষাকে দেওয়ার জন্য উতলা হয়ে উঠল উদয়। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল বাড়ির পথে।
বাড়ি পৌঁছানোর আগেই বাড়ির বাইরে থেকে চিৎকার করতে করতে ঢুকলো উদয়। মনীষা, মনীষা, আরে ও মনীষা, গেলে কোথায়? আরে তাড়াতাড়ি বাইরে এসো। হয়েছেটা কি? এমনভাবে চেঁচাচ্ছ যেন ছেলে বাড়িতে বউ নিয়ে এসেছে। বউ আনিনি গো প্রিয়ে, খবর এনেছি। ভালো খবর আছে, মিষ্টি মুখ করাও আগে, তারপর বলবো। কি এমন ভালো খবর আনলে শুনি? একেবারে ছেলের বিয়ে ঠিক করে এলে নাকি? আরে তবে আর বলছি কি, ছেলের বিয়ে আমি আর কি ঠিক করব, সে নিজেই ঠিক করে ফেলেছে। উমা, কি বলছো? আমাদের ঋষভ? তা মেয়েটা কে শুনি? আমাদের অফিসে কয়েক মাস আগে জয়েন করেছে, নাম কামিনী। যেমন রূপ তেমনি মিষ্টি ব্যবহার। তোমার অফিসের মেয়েকে ঋষভ চিনল কি করে? আরে সেবার পার্টিতে গিয়েছিল না আমার সাথে, সেখানে ঋষভের আবৃত্তি শুনে মেয়ে একদম ফিদা। আমাকে তো বলেই দিল এই জীবনে ঋষভের নাম সে আর ভুলতেই পারবে না। বাবা, এত সাহস মেয়েটার! আরে বাবা, ওদের আলাপ তো আমিই করালাম। মানে খটকালিটা তুমিই করেছো কি, তাই তো? আরে না না, সে কৃতিত্ব আমার নয়। আজ অফিস ছুটির পর আমাদের সুপুত্রকে অফিসের নিচে দাঁড়িয়ে কামিনীর অপেক্ষা করতে দেখে এলাম। এই দেখো, টিভি সিরিয়ালে শাশুড়িদের মতো শুরু করো না প্লিজ। কদিন আগেও চিন্তিত ছিলে ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই বলে, এখন যখন থাকার সম্ভাবনা হয়েছে তো বলছো ছেলে পাল্টে গেছে। সারা জীবন কি তোমার আঁচলে বেঁধে রাখবে ছেলেকে? এত বছর ছেলের জীবনের একমাত্র নারী তুমি ছিলে, একটা সময় পর এই জায়গাটা ছাড়তে হবে তো, না হলে ছেলে আজীবন একা থেকে যাবে। মা হয়ে কি তুমি সেটা চাইবে? আসলে কি জানো, এই সময়টা প্রতিটা ছেলের মায়ের কাছে একটু কঠিন সময়। এই কারণেই শাশুড়ি বৌমাদের দ্বন্দ্ব বাঁধে। সব শাশুড়িরা তোমার মতো নয়। আমার মাকে দেখো তো, কত সহজে তোমাকে আপন করে নিয়েছে। এখন তো ছেলের থেকে বৌমা তার বেশি প্রিয়। এটা একদম খাঁটি কথা বলেছ। এই মা আমার শাশুড়ি কম আর আমার মা বেশি, সাথে খুব ভালো বন্ধু। মাকে শাশুড়ি হিসেবে পেয়ে আমার জীবন একেবারে ধন্য। কি হয়েছে বৌমা? কাকে পেয়ে তুমি ধন্য হয়ে গেলে? আমার ছেলেকে নাকি দাদু ভাইকে? না গো মা, মনীষা তোমার কথা বলছিল। তোমাকে পেয়ে সে ধন্য, তাই বলছি নিজেও যেন তোমার মতো শাশুড়ি হয়। দূর পাগলি মেয়ে আমার, তোমাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। আমার দাদু ভাইয়ের বউটাও যেন তোমার মতো হয়। আহা, মাকে তো বলাই হয়নি, তোমার নাতি নাকি নিজের মেয়ে নিজেই পছন্দ করেছে। সে কি বলছো বৌমা? এতদিনে তবে ভগবান আমাদের দিকে মুখ তুলে দেখেছেন। যাই যাই, একবার প্রণাম করে আসি। ঠাকুর ঘরে যাবে যাও, কিন্তু ওই অবেলায় চান করবে না বলে দিলাম। তোর বউটা না বড্ড বেশি শাসন করে আমাকে। এখন আর আমার কাছে অভিযোগ করে কি হবে? মাথায় তুলেছো তো তুমি, এখন তুমিই সামলাও। মনীষা আদর করে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, তুমি অসুস্থ হলে কি আমার ভালো লাগবে বলো? তোমাকে সুস্থ রাখার জন্যই তো তোমাকে শাসন করতে হয়। আমি কি তোমাকে ভালোবাসি না? জানি তো, মা চলে যাবার পর থেকে এই শাসনটা খুব মিস করতাম। তুমি এসে আমার সে অভাব পূরণ করেছো মা। এই জন্যই তোমাদের মাঝে ঢুকি না। এক্ষুনি নালিশ করছিলে, এক্ষুনি আবার দুজনে এক টিম হয়ে গেলে তোমরা। তোমাদের মাঝে ঢোকা মানে নিজেই নিজের বিপদ ডেকে আনা। উদয়ের কথা শুনে মনীষা আর শর্মিলা দুজনেই হেসে ফেলল। পারিবারিক সুখ মুহূর্ত সম্পূর্ণ করতে সেই সময় বাইরে থেকে এসে যোগ দিল ঋষভ। কি নিয়ে এত হাসাহাসি চলছে? এই শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। তা তুই কোথা থেকে এলি এই অসময়ে? ওই বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বন্ধু নাকি বিশেষ বান্ধবী? ডুবে ডুবে জল খাচ্ছিস বেশ। তা আমাদের তো বলতে পারতিস একবার। বাবার এমন কথায় যার পর নাই অপ্রস্তুত হয়ে পড়ল ঋষভ। ফর্সা ছেলের মুখে নিমেষে লজ্জার লাল আভা এসে পড়ল। পরিস্থিতি সামলাতে মনীষা বলল, আহ, হচ্ছেটা কি? জোয়ান ছেলেকে কেউ এভাবে বলে? হাজার হোক তুমি তোর বাবা, ও লজ্জা করে না বুঝি? এত বছর ধরে তবে ওর সাথে বন্ধুর মতো করে মিশে কি লাভ হলো? দরকারে যদি মনের কথাই না বলতে পারে। না মানে ভাবি, আসলে মানে ওই তেমন তেমন কিছু না। ওই কামিনী এখনো জানে না কিছু এই ব্যাপারে। তুই তাকে না বললেও সে সব বোঝে। মেয়েদের এসব বোঝার ক্ষমতা থাকে।
তোকে প্রশ্রয় দিচ্ছে মানে বুঝবি। মায়ের সামনে ছেলেকে অত বিস্তারিত বোঝাতে হবে না বাবা। দাদু ভাই, তোমাকে আর মানে করতে হবে না, তার চেয়ে বরং মানে কেটে পড়ো দেখি। ঋষভ তার ঘরের দিকে পা বাড়াতেই পেছন থেকে মনীষা বলল, শোন এই ঋষভ, শোন রে, পরের সপ্তাহে তোর জন্মদিনের দিন যাকে যাকে ডাকার ডেকে নিস, কতজন হবে বলে দিবি, সেই বুঝে আমি রান্না করব। আর হ্যাঁ, তাকে কিন্তু অবশ্যই আসতে বলবি। ঋষভ এসব কথার কোনো উত্তর দিল না। মনীষা জানে তার সব কথাই ছেলের কানে গেছে, যা করার সে সব করে নেবে। আগামী দিনগুলো কামিনীর সাথে আলাপ হওয়ার অপেক্ষাতেই কাটতে লাগলো পুরো পরিবারের। অবশেষে এলো ঋষভের জন্মদিন। সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব। হাজার হোক, হবু বউ প্রথমবার এই বাড়িতে পা রাখতে চলেছে বলে কথা। মনীষা রান্নাঘরের কাজ সামলাতে হিমশিম খাচ্ছে। মনীষার অবস্থা দেখে শর্মিলাও আজ ঢুকেছে রান্নাঘরে। আজ কামিনী প্রথমবার এই বাড়িতে আসবে। তার যেন কোনো অসুবিধা না হয়, কোনো কিছুতেই যেন সে অবহেলিত অনুভব না করে। আগামীর অনেক স্বপ্ন সাজাতে সাজাতে দুই প্রজন্মের দুই নারী এখন ব্যস্ত নতুন প্রজন্মকে অভিবাদন জানাতে। ঋষভ গেছে কামিনীকে আনতে, যে কোনো সময় ওরা এসে পড়ল বলে। যান্ত্রিক শব্দে কলিং বেলটা বেজে উঠতেই সকলে হাতের কাজ ফেলে ছুটে গেছে প্রধান ফটকের দিকে। দরজা খুলল উদয়। এসো 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 কামিনী, সকলে তোমার অপেক্ষায় বসে আছে কখন থেকে। এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না স্যার, আমি খুব আনকমফোর্টেবল ফিল করছি। বাড়ির আরো দুজন সদস্যের সাথে ভিড়ে যাও, তুমি কমফোর্টেবল হয়ে যাবে। তোমার আপ্যায়নের ব্যবস্থা করতেই ওরা ব্যস্ত। ঋষভের আজকের জন্মদিনে ওর থেকে বেশি প্রাধান্য তোমার। অবশ্য এ ঘটনা আজ নতুন ঘটছে না, এ বাড়িতে চিরকাল দেখে আসছি ছেলেদের থেকে বউদের প্রাধান্য বেশি। হয়েছে হয়েছে, এবার মেয়েটাকে ঘরে ঢুকতে দাও দেখি, আমরাও তো ওকে দেখব বলে দাঁড়িয়ে আছি। কথা বলতে বলতে এগিয়ে এসে মনীষা কামিনীর হাত ধরে ঘরে টেনে আনতেই অপ্রত্যাশিতভাবে ঘরের প্রধান ফটকের ঠিক সামনের দেওয়ালে রাখা ব্রিটিশ আমলের পুরনো ঘড়িটা নিজে থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। উদয়ের দাদুর সময়ের ঘড়ি এটা। অনেক আবেগ জড়িয়ে গত ৮০ দশক থেকে এই পরিবারের সুখ দুঃখের সাক্ষী এই ঘড়ি। সবাই একবার থমকে দাঁড়ালো। কামিনী যে বেশ ভয় পেয়েছে তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। মনীষা কামিনীর হাতে হাত রেখে দেখল হাত তার পুরো ঠান্ডা। পরিস্থিতি স্বাভাবিক করতে মনীষা বলল, আরে কোনো টিকটিকি হয়তো গেছে ওখান দিয়ে, তাই ঘড়িটা পড়ে গেছে। ওসব নিয়ে তুমি অত ভেবো না, ঘরে এসো তো। ভয়ে মেয়ের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, যেন এইমাত্র ফ্রিজ থেকে বের হয়ে এলো। মনীষার কথা শুনে কামিনী চমকে উঠল। কামিনীর অভিব্যক্তি মনীষার নজর এড়ালো না। কামিনীকে ঘরে নিয়ে যেতে যেতে এক নজরে ঘড়ির জায়গাটা দেখে নিল মনীষা। না, এখানে তো কোনো টিকটিকি নেই। একথা অবশ্য মনীষা নিজেও জানে, এ বাড়িতে একটাও টিকটিকি নেই। মেয়েটা ভয় পেয়েছে দেখে শুধুমাত্র কথা ঘোরানোর জন্যই এ কথা সে বলেছিল। কেন জানি না সকাল থেকে যে উত্তেজনা নিয়ে সে সব কাজ করছিল, এখন আর সেই উদ্যমটা পেল না। মনটা কেমন কু ডাকছে, যেন বড় কিছু অনর্থ হতে চলেছে পরিবারের সাথে। মনীষার মনের ভাষা পড়ে ফেলেছে, এমনভাবে মনীষার দিকে তাকিয়ে থাকলো কামিনী। মুখে এক কথা বললেও মনে যে তার অন্য কিছু চলছে সেটা যেন ধরা পড়ে গেছে কামিনীর কাছে। ওখান থেকে বেরোতে পারলেই বাঁচে মনীষা। কি গো বৌমা, ওরা তো এসে গেছে, এবার আগে পায়েসটা খাইয়ে দাও ওদের দুজনকে। তুমি আমাদের সকলের বড়, তাই এই শুভ কাজটা তুমিই করো। সুযোগ পেয়ে মনীষা কামিনীর সামনে থেকে সরে গেল। শর্মিলা এগিয়ে এসে নাতি আর হবু নাতবউকে নিজের হাতে পায়েস খাইয়ে দিল। সারাক্ষণ যেন কামিনীর দৃষ্টি মনীষা আর শর্মিলাকে জরিপ করে চলেছে। কামিনী আসার পর থেকে মনীষা ওকে এড়িয়ে চলছে, ব্যাপারটা শর্মিলাও লক্ষ্য করেছে। সকলের সামনে এ ব্যাপারে আর কথা বাড়ালো না শর্মিলা। এরকম অস্বস্তি নিয়ে মনীষা চাইছিল না কামিনী বেশিক্ষণ এই বাড়িতে থাকুক। যতবার কামিনীর সাথে মনীষার দৃষ্টি বিনিময় হয়েছে ততবার ওর মনে হয়েছে যেন কামিনী ওর মনের ভেতরটা পরিষ্কার দেখতে পাচ্ছে। কামিনীর নজর যেন তার উত্তরে বলছে,
আমি কিছুতেই এই বাড়ি ছেড়ে যাব না। যাবার জন্য আমি এখানে আসিনি, তোমরা আমাকে এ বাড়িতে ডেকে এনেছ। এখন আমার ইচ্ছা না হলে আমাকে কেউ তাড়াতে পারবে না। এ বাড়ি এখন আমার, এ বাড়ির সমস্ত কিছু আজ থেকে আমি নিয়ন্ত্রণ করব। কিছুক্ষণ পর থেকেই মনীষার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হলো। কামিনীর চোখে চোখ রাখলেই সেই ব্যথা যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত থাকতে না পেরে মনীষা বলল, তোমরা গল্প করো, আমার খুব মাথা ধরেছে, একটু বিশ্রাম নিয়ে দেখি ঠিক হয় কিনা। চলুন, আমি আপনাকে আপনার বিছানা পর্যন্ত ছেড়ে আসছি। কামিনীর কথায় মনীষা যেন খুব ভয় পেয়ে গেল। মনীষার মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করে শর্মিলা বলল, তুমি বসো মা, আমি বরং মনীষাকে ঘরে ছেড়ে আসছি। আপনার বয়স হয়েছে ঠাম্মা, আপনি কেন কষ্ট করবেন? আপনি বিশ্রাম নিন, আমি ওনার মাথা টিপে দেব, এক্ষুনি মাথা ব্যথা কমে যাবে। তোমরা গল্প করো এখানে। মা, তুমি বরং চলো আমার সাথে। আরে আন্টি, ঠাম্মাকে কেন কষ্ট দিচ্ছেন? চলুন, আমি তো যাচ্ছি আপনার সাথে। সত্যি আমি খুব ভালো ম্যাসাজ করতে পারি, এক নিমেষে আপনার মাথা ব্যথা চলে যাবে। এত আরামে ঘুমাবেন যা আগে কখনো ঘুমননি। কামিনী যখন এত করে বলছে তখন যাও না ওর সাথে, বিনা ওষুধে তোমার মাথা ব্যথা সেরে গেলে তো ভালোই হবে। উদয়ের কথা মনীষা ফেলতে পারল না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও কামিনীর সাথেই যেতে হলো মনীষাকে। যাওয়ার আগে করুণভাবে মনীষা তাকালো একবার শর্মিলার দিকে, যেন সাহায্যের আরতি জানাচ্ছে। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে শর্মিলা চেয়েও কিছু করতে পারল না। মনীষা আর কামিনী ওপরে উদয়ের ঘরে চলে যাওয়ার পর উদয় আর ঋষভ সাধারণ কিছু কথাবার্তা বললেও শর্মিলার মন পড়েছিল মনীষার কাছে। কিছুক্ষণ কথা বলার পর শর্মিলা একবার উপরের ঘর থেকে নিজের ফোন আনতে চলে গেল। ঘুরে এলো যখন, তখন থেকেই কেমন যেন আনমনা হয়েছিল। শর্মিলা নামার একটু পরেই হাসি মুখে কামিনী নেমে এলো। আর চিন্তা নেই, আন্টির মাথা ব্যথা কমেছে। এখন যেও না ঋষভ, আন্টি এখন ঘুমিয়ে পড়েছেন, একটু ঘুমোতে দাও ওনাকে। আজ আমি নিশ্চিন্ত হলাম মা। চিন্তাটা কিসের ছিল তোর? তোমার আর মনীষার মধ্যে যে বোঝাপড়া আছে সেটা ঋষভের বউয়ের সাথে তোমাদের হবে কিনা সেটা নিয়েই চিন্তা ছিল। কামিনী কিন্তু মনীষার চেয়ে কম যায় না। দেখছো না, আজ প্রথম এই বাড়িতে এসেই কেমন হবু শাশুড়ির সেবা করতে লেগে গেল। হ্যাঁ, শর্মিলা একবার কামিনীর ওপর নজর রাখলো, দেখলো নতুন বধূ সুলভ লজ্জা পাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, চেষ্টা করছে। মেয়েদের চোখে ফাঁকি দেওয়া খুব কঠিন। এই চেষ্টার দরুন শর্মিলার ওপর কামিনীর নজর পড়ল না। ঋষভের পছন্দ করতে সময় লাগলো বটে, তবে পছন্দটা কিন্তু সবার সেরা, একেবারে অনন্য। কি বলো মা? ঠিকই বলেছিস। বাবা আর ঠামের কথায় অত্যন্ত লজ্জিত হয়ে পড়ল ঋষভ। শর্মিলা সব দেখেও এখন চুপ থাকাটাই শ্রেয় মনে করল। ওপরের ঘরে যা দেখে এসেছে তার মর্মার্থ বোঝার আগে বেফাঁস কিছু বলে ফেললে মনীষার বিপদ বাড়তে পারে। মনীষার সুরক্ষিত থাকাটা বেশি দরকার। বলছি স্যার, আজ আমি উঠি, কাল আবার এক সময় এসে আন্টির মাথায় ম্যাসাজ করে দিয়ে যাব। না না, তুমি কেন তোমার কাজ ছেড়ে আসতে যাবে? হ্যাঁ, আমরা আছি কি করতে? আমরা তো আছি মনীষার খেয়াল রাখার জন্যে। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ঠাম্মা, আমি আমার কাজ সেরেই আসব। আসলে এই ম্যাসাজ কয়েকদিন ধরে নিয়মিত করতে হবে, তবেই এর ফল পাওয়া যাবে। তেমন হলে ডাক্তার দেখিয়ে নেব আমরা। কেন ঠাম্মা, আপনি কি আমাকে পছন্দ করছেন না? আপনি চান না আমি এই বাড়িতে আসি? আরে আরে, এরকম ব্যাপার নয় কামিনী। ওরা তোমাকে পছন্দ না করলে তোমার জন্য এত আয়োজন করতো কেন বলো? আমাকে ক্ষমা করবেন স্যার, স্পষ্ট কথা আমি স্পষ্ট করেই বলি। আপনি যা বলছেন তা অবশ্যই ঠিক কথা, কিন্তু সেটা আমাকে দেখার আগের ঘটনা ছিল স্যার। আমাকে দেখার পর হয়তো আশাহত হয়েছেন। ওনারা হয়তো ঋষভের জন্য অন্যরকম মেয়ে চেয়েছিলেন, আমি হয়তো সেরকম নই। কামিনীর এসব কথার কোনো উত্তর দিল না শর্মিলা। চুপ করে নিচের দিকে তাকিয়ে বসেছিল।
কামিনীর দিকে তাকাতে এখন ভয় করছে। ঠাম, কামিনী যা বলছে তা কি ঠিক? তোমাদের কি ওকে পছন্দ হয়নি? শর্মিলা এবারেও ভাবলেশহীন। এখন আর এসব অযথা প্রশ্নের কোনো মানে হয় না ঋষভ। এনারা আমাকে তোমার স্ত্রী হিসাবে কখনোই মেনে নেবেন না। দেখো, আমি তোমাকে কথা দিয়েছি কামিনী, বিয়ে আমি তোমাকেই করব। তাতে এই বাড়ির লোকেদের যদি অসুবিধা হয় তবে এই বাড়ির বাইরে গিয়ে আমাদের সংসার হবে। ছেলের এহেন কথায় বিচলিত হয়ে পড়ল উদয়। এতদিন এই ছেলের সাংসারিক জীবন নিয়ে সংশয় ছিল সকলের মনে। আজ যখন এই মেয়েটা ওর জীবনে এসেছে তখন কোনোভাবে তাকে চলে যেতে দেওয়া যাবে না। নিজের মা এবং স্ত্রীকে ভালো মতো চেনে বলেই উদয়ের ধারণা ওদের রাজি করিয়ে নিতে পারবে। তাছাড়া ঋষভ এই বাড়ির সকলের প্রাণ পাখি, কেউ চাইবে না ঋষভ এই বাড়ি ছেড়ে চলে যাক। ছেলের খুশির জন্য সবাই কামিনীকে মেনে নেবে। একবার বিয়ে হয়ে গেলে সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তুমি কিছু মনে করো না, মা আসলে মনীষাকে খুব ভালোবাসে। মনীষার শরীর খারাপ হওয়াতে মা একটু বিচলিত হয়ে পড়েছেন। একটু সময় দাও, মনীষা সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। তুমি বরং তোমার বাড়ির লোকের ডিটেলস দাও, ওনাদের সাথেও তো তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে নাকি? আমার এই দুনিয়ায় কেউ নেই ঋষভ ছাড়া। আমি অনাথ। ছোট থেকে ব্যান্ডেলার এক আশ্রম থেকে বড় হয়েছি। ওখানকার ফাদারই আমাকে বাবা স্নেহে যত্নে মানুষ করেছেন। তবে এটা জেনেই এগোবেন, আমার বিয়ের আয়োজন করার মতো কেউ নেই। আমার যা রোজগার তাতে নিজের খরচ চালিয়ে তেমন কোনো সঞ্চয় আমার নেই। সুতরাং যৌতুকের কোনো আশা করবেন না। কামিনীর এহেন কথায় উদয় একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ঠিক কি বলা উচিত বুঝে পেল না। এমন সোজাসাপটাভাবে বিয়ের ব্যাপারে কথা কোনো মেয়ের অভিভাবকও বলতে পারে বলে উদয়ের ধারণা ছিল না। এ তো নিজেই পাত্রী। আমতা আমতা করে উদয় বলল, যৌতুকের আশা তো আমরা কেউ করি না, তবে হিন্দু ধর্মে কন্যাদানের একটা রীতি আছে, সেটা কে করবেন সেটাই আমার জানার ছিল, আর কিছুই না। তুমি যদি না চাও তাহলে আমি ফাদারের সাথেও কথা বলবো না। কোনো খরচ তোমাকে করতে হবে না বিয়ের জন্য, শুধু কন্যাদানের ব্যাপারটা কি হবে সেটা একটু ভেবে জানিয়ে দিও। আমি আর ঋষভ ঠিক করেছি আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব। এতে কন্যাদান করার দরকার হবে না। ঋষভ আমাদের একমাত্র ছেলে, আমাদেরও তো কিছু আশা আছে তোমাদের বিয়ে নিয়ে। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা আমাকে ঋষভের যোগ্য মনে করছেন না। আমার মনে হয় এই বিয়ে নিয়ে তাড়াহুড়ো না করে আমাদের সকলে একটু সময় নিয়ে ভেবে দেখা উচিত। বিয়ের ব্যাপারটা এখন স্থগিত থাক। ঋষভ, তুমিও একবার ভেবে দেখো। আমি এখন বের হব। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তার দরকার হবে না। একা চলার অভ্যাস আমার আছে। আগে একা ছিলে, তখন একা চলেছ, এখন আমরা তোমার পরিবার হতে চলেছি। তোমার প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, বিশেষত ঋষভের। ঋষভ, কামিনীকে এগিয়ে নয়, পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে ভাবি, চলো কামিনী। আবার কিছু বলতে যাচ্ছিল কামিনী, ঋষভের দিকে তাকিয়ে চুপ করে গেল। কারোর বিদায় সম্ভাষণ না করেই ঋষভের আগেই গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল কামিনী। কামিনীর পেছন পেছন ঋষভও বেরিয়ে গেল। ঋষভ কামিনীর সাথে সম্পর্কে জড়িয়েছে জেনে যতটা খুশি হয়েছিল উদয়, ততটাই মর্মাহত হলো কামিনীর ঔদ্ধত্য দেখে। একজন বাবা হিসেবে এখন উদয়ের সবথেকে বড় পরীক্ষা যে ছেলে এতদিন কোনো মেয়ের ছায়া মারাতে রাজি ছিল না, সেই ছেলে আজ এমন একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে যার এই বাড়িতে প্রবেশের মুহূর্তেই তাদের সুখের সংসারে কালো ছায়া নেমে এসেছে। এই মেয়ে বাড়িতে প্রবেশ করলে না জানি কি অনর্থ হয়ে যাবে। আর যদি এই মেয়েকে বাড়ির বউ না করে তো তাদের একমাত্র ছেলে তাদের থেকে শত যোজন দূরে চলে যাবে। ছেলেকে হারানোর থেকে একবার কামিনীকে একটা সুযোগ দেওয়াই শ্রেয় মনে হলো উদয়ের। দুই ক্ষেত্রেই হার নিশ্চিত জেনেও পালিয়ে তো যেতে পারবে না। কি হলো কামিনী, কিছু কি চিন্তা করছো? ঋষভ, তোমার পরিবার আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নেবে না। তোমাকে তোমার পরিবার আর আমাদের ভালোবাসার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। কামিনী, এমন কিচ্ছু হবে না। আমার দিকে তাকাও ঋষভ, আমার চোখে চোখ রেখে বলো কথাটা। ওদের আজকের ব্যবহার তো দেখলে। বিয়ে যদি হয়েও যায়, দেখবে ওরা আমার বহু দোষ তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।
ভেবেছিলাম তোমার বাবা অন্তত আমাদের সাপোর্ট করবেন, কিন্তু তোমার মা আর ঠাম্মার সামনে তোমার বাবার কোনো কিছু করারই ক্ষমতা নেই। দেখলে না কেমন চালাকি করে আমার অনাথ হবার ব্যাপারটা বুঝিয়ে দিলেন। অনাথ কি আমি নিজের ইচ্ছায় হয়েছি? যখন সব বাচ্চাদের দেখতাম তাদের বাবা মা পরিবারের সকলের সাথে আনন্দ করতে, তখন কি আমার মন চাইতো না এমন একটা পরিবার আমার হোক, আমার নিজের বলার কেউ থাকুক? আমার কষ্টে যাদের কষ্ট হবে, আমার খুশিতে যারা নিঃস্বার্থভাবে খুশি হবে, এমন কেউ আমার জীবনেও থাকুক। আমি তো তেমন কাউকে পাইনি তোমাকে ছাড়া। তোমার চোখ বলে দিচ্ছে তুমি তোমার পরিবারকে আমার জন্য ছাড়বে না। আমি যেমন একা ছিলাম সেভাবেই বাকি জীবনটা আমাকে কাটাতে হবে, কারণ আমি অনাথ, স্পষ্টবাদী, স্বাধীন চেতা। না কামিনী, তুমি একা থাকবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথ দেব, তোমার খুশিতে খুশি হব। আমি আলাদা হয়ে গেলে আমার পরিবারে বাকি 3 জন তো একে অপরের সাথে থাকবে। আমি শুধু তোমার জন্যই থাকবো কামিনী। তোমাকে সুখী করতে যা কিছু করতে হয় আমি সব করব। কথা দিচ্ছ তো ঋষভ? সময় এলে তোমার দেওয়া কথা তুমি ভুলে যাবে না তো? না কামিনী, ভুলবো না। তুমি মিলিয়ে নিও আমার কথা। দুটি যুবক হৃদয়ের উত্তাল ঢেউ একে অপরের চোখে চোখ রেখে ক্রমে হারিয়ে যেতে লাগলো। দুজনের দুজোড়া ঠোঁট সীমাহীনভাবে একে অপরের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও কামিনী ছিটকে সরে গেল। কি হলো কামিনী? আমি কি কিছু ভুল করলাম? আমার উপর বিশ্বাস করতে পারছো না তুমি? তোমাকে বিশ্বাস করি ঋষভ, কিন্তু সব কিছুর সময় থাকে। আমাকে সত্যি ভালোবেসে থাকলে সেই সময়ের অপেক্ষা করো ঋষভ। তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি কামিনী। তোমার জন্য আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করব। ঋষভের বুকে মাথা রেখে কামিনী বলল, তোমার একটা জন্ম আমার জন্য যথেষ্ট। সেদিন কামিনী বাড়িতে আসার পর থেকে বাড়ির পরিবেশটা পাল্টে গেছে। ঋষভ এখন পরিবার থেকে ছাড়া ছাড়া ভাবে থাকে। উদয় সবকিছু মানিয়ে নিতে নিজের সাথেই অনবরত লড়াই করে যাচ্ছে। মনীষা সেদিনের পর থেকে কেমন যেন পাল্টে গেছে। প্রতিদিন সন্ধে হলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। ডাক্তার দেখিয়েও তেমন কোনো ফল হয়নি। সব সময় হাসি খুশি প্রাণবন্ত মনীষা কেমন যেন স্তব্ধ হয়ে গেছে সেদিন থেকে। উদয়কেও পাশের ঘরে শুতে বলে দিয়েছে মনীষা। ঘরে অন্য কেউ থাকলে মনীষার নাকি আরও কষ্ট বেড়ে যায়। যত দিন যাচ্ছে ততই যেন মনীষার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। নিজের একমাত্র সঙ্গিনীকে না পেয়ে চুপ হয়ে যাচ্ছে শর্মিলা নিজেও। নিজের অসহায়তার কথা কাউকে বলতে পারছে না, আবার সহ্যও করতে পারছে না। একটা মাত্র দিন পরিবারটাকে যেন ছত্রভঙ্গ করে দিল। ঋষভ ঠিক করে ফেলেছে কামিনীর সাথে সে তার নতুন সংসার সাজিয়ে তুলবে। পরিবারের সাথে থাকার সময়ের সুখের স্মৃতিগুলো পিছু টানলেও কামিনীর ভালোবাসার অমোঘ আকর্ষণ সেই শিকল কেটে বেরিয়ে যায়। কামিনীর মরুভূমির মতো জীবনে ভালোবাসার পুষ্প প্রস্ফুটিত করাই এখন ঋষভের জীবনের একমাত্র লক্ষ্য। পরিবারের আজকাল কেউ কারোর সাথে কথা বলে না। মনীষার অসুস্থতা ধীরে ধীরে পুরো পরিবারটাকে গ্রাস করছে। অদ্ভুত সব পরিবর্তন দেখা দিচ্ছে মনীষার মধ্যে। খাওয়ার সময় খাবার রুচি নেই। এমন হলে দুর্বলতা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। দুর্বলতা বেড়ে যাওয়া, কিন্তু মনীষার গায়ের জোর দিন দিন বেড়ে চলেছে। সেদিন সকালে হঠাৎ করে রান্নাঘরে ঢুকে শর্মিলা দেখল মনীষা ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে ফ্রিজের সামনে দাঁড়িয়েই টপা টপ মুখে পুড়ছে। এমন দৃশ্য দেখে শর্মিলার গা গুলিয়ে উঠল। মনীষাকে কিছু বুঝতে না দিয়ে বাথরুমে গিয়ে বমি করল আগে। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বুঝতে চেষ্টা করল যেটা দেখল সেটা কি ঠিক ছিল। মনীষার মতো মেয়ে এমন ব্যবহার কেন করছে তার কিছুই বুঝতে পারছিল না। অনেক ভেবে অবশেষে স্থির করল মনীষার সাথে সরাসরি কথা বলবে। মনীষা সেই সময় নিজের শোবার ঘরে বিশ্রাম নিচ্ছিল। শর্মিলার সাহস হলো না দরজা খুলে সোজা ঘরে ঢুকে যাওয়ার। দরজায় টোকা দিল। প্রথমবারে কোনো সাড়া পেল না। আবার টোকা দেবে কিনা ভাবতে ভাবতে মনীষা দরজা খুলল। শর্মিলা সচরাচর এই ঘরে আসে না।
মনীষার শরীর খারাপে আগে কখনো সখনো এসেছে। সকলে মিলে একসাথে আনন্দ করতেই বেশি পছন্দ করত মনীষা। কখনোই আর শোবার ঘরের দরজা বন্ধ রাখত না। শর্মিলা ওপরের ঘরে এলেই টেনে আনত এই ঘরে। শাশুড়ি বৌমার আড্ডা চলত বেশ কিছুক্ষণ। আজ প্রথম এমন হলো মনীষা তার ঘরের দরজা খুলে শাশুড়িকে দেখেও ভেতরে আসতে বলল না। ঘরের দরজা খুলতেই একটা বিকট গন্ধ নাকে ধাক্কা মারল শর্মিলার। পচা পচা বিকট এক গন্ধে গা গুলিয়ে এলো আবার। মনীষা খুব পরিষ্কার মেয়ে, এত বছর ধরে দেখছে ওকে শর্মিলা। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কেউ কখনো কোনো ফাঁক ধরতে পারবে না। সেই মেয়ের ঘর থেকে এমন গন্ধ কিসের? কিসের গন্ধ বেরোচ্ছে ঘর থেকে? দেখছি, তোমার কোনো কাজ ছিল আমার সাথে? মনীষার গলার স্বরে এমন কিছু ছিল যা শর্মিলাকে আর কথা এগোতে দিল না। মনীষার বরফ শীতল দৃষ্টি শর্মিলাকে নীরবে বলে দিল, এখন যাও, এখানে তোমার উপস্থিতি আমার একদম পছন্দ হচ্ছে না। মনীষা তো শুধু শর্মিলার পুত্রবধূ ছিল না, ওরা দুজনে দুজনের খুব ভালো বন্ধু ছিল। মনীষার এহেন ব্যবহারে আর কথা না বাড়িয়ে চলে যাবে বলে স্থির করল শর্মিলা। না, তেমন কিছু বলার ছিল না। তুমি যা করছিলে করো, আমি আসি। মনীষার কোনো কথা না বলে শর্মিলার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। শর্মিলা আরও কিছুক্ষণ অযথা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে নিজের ঘরে ফিরে এলো। এত অসহায় এর আগে আর কখনো লাগেনি নিজেকে। নিজের অশান্ত মনকে শান্ত করার একটাই উপায় জানা আছে শর্মিলার, ঈশ্বরের শরণাপন্ন হওয়া। ঠাকুর ঘরের দিকে পা দিতেই শর্মিলার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখল তিন্নির নাম ফুটে উঠেছে ফোনে। নিজের জীবনের নানা ঝামেলায় ভুলেই গেছে আজ তিন্নির জন্মদিন। ছি 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 ছি, এত বছর মেয়েটাই পরিবার থেকে দূরে আছে, এমন কখনো এর আগে হয়নি। উচিত ছিল সকালে অন্তত একবার ফোন করে তাকে আশীর্বাদ জানানো। মনীষা সুস্থ স্বাভাবিক থাকলেই ভুল হতো না। কি ভাবছে মেয়েটা কে জানে। মেয়েটা এখানে থাকলে আজকের দিনটা কত ধুমধাম করে কাটানো হতো দুই পরিবার মিলে। মনীষার আশা ছিল তিন্নিকে ঋষভের বউ করে আনা। সব কেমন যেন ওলট পালট হয়ে গেল কটা দিনে। নিজের উৎকণ্ঠা যতটা সম্ভব লুকিয়ে ফোনটা তুলল শর্মিলা। জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ নিও দিদি ভাই। তুমি আমার প্রণাম নিও ঠাম। ভালো থেকো দিদি ভাই। তোমাদের ব্যাপার কি বলো তো ঠাম? সব ঠিক আছে? সব তো ঠিক আছে দিদি ভাই, তোর এমন কেন মনে হলো বলতো? এখন আর তোমরা কেউ ফোন করো না। আগে ঋষভ মাঝে মধ্যে ফোন করতো। কাম্মা নিয়মিত আমার খোঁজ খবর নিত। শেষবার কথা বলার সময় কাম্মা বলল আমাকে কি একটা বিশেষ খবর দেবে। তারপর থেকে আর কাম্মাও ফোন করে না। আমি ফোন করছি, কেউ ফোনও তুলছে না। ঋষভের ফোন রিং হয়ে যাচ্ছে, ও ফোন তুলছে না। আর কাম্মার ফোন তো বন্ধ বলছে। তাই তোমাকে ফোন করলাম। ঠাম, আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে। শর্মিলার খেয়াল হলো সেদিনের পর থেকে মনীষার হাতে ফোন দেখেনি শর্মিলা। নিজেকে সকলের থেকে আলাদা করে রেখেছে। তিন্নি এখন ডাক্তারি পড়ছে চেন্নাইয়ে। মনীষার অসুখের ব্যাপারে তিন্নি কিছু জানলেও জানতে পারে, এই আশায় মনীষার অসুখের লক্ষণগুলো তিন্নিকে বলল শর্মিলা। কাঁচা মাছ খাওয়ার ব্যাপারটাও লুকোলো না শর্মিলা। তিন্নি এমন কোনো অসুখের ব্যাপারে জানে না, তবু সে আশ্বাস দিল ওর প্রফেসরের সাথে কথা বলে ঠামকে পরে জানাবে। কদিন পরে তিন্নি আবার ফোন করল। হ্যালো ঠাম, তুমি যেগুলো বললে সেসব আমি আমার স্যারকে বলেছি। উনি একবার কাম্মাকে ভিডিও কলে দেখতে চান। কিন্তু মনীষা কি এতে রাজি হবে? নিজেকে তো ঘরে বন্ধ করে রেখেছে, উদয়কেও ঘরে ঢুকতে দেয় না। তিন্নি তার স্যারের সাথে কথা বলে বলল, ঠাম, একটা কাজ করতে পারবে? কি করতে হবে বল? আমাদের পরিবারটাকে বাঁচানোর শেষ চেষ্টা নিশ্চয়ই করব। কাম্মা যখন নিজের ঘর থেকে বের হবে তখন তোমার ফোনটাকে সাইলেন্ট করে আমাকে ভিডিও কল করবে। সেই ফোন গিয়ে লুকিয়ে রেখে আসতে হবে কাম্মার ঘরে। এমনভাবে রাখবে যেন কাম্মা বুঝতে না পারে।
যে ওই ফোন দিয়ে আমরা কাম্মাকে দেখতে পাচ্ছি। একটা ব্লুটুথ হেডফোন লাগবে। কাজ হয়ে গেলে আমরা তোমাকে বলে দেব, তুমি আবার একইভাবে ঘরে ঢুকে ফোনটা নিয়ে আসবে। পারবে করতে? পারবো। শুধু তোমাকে একটা হেডফোন জোগাড় করে দিতে হবে, তাই তো? ঋষভ আমাকে একটা হেডফোন দিয়েছিল গান শোনার জন্য, ওটা দিয়ে হবে না? দৌড়াবে? থাম। তাহলে তৈরি থেকো, আজ সন্ধেবেলাতেই কাজটা করতে হবে তোমাকে। ঠিক আছে। পরিকল্পনা মতো সন্ধ্যের পর যখন মনীষা খাবার নিতে বেরোলো, তখন শর্মিলা নিজের কাজ সেরে রেখে এলো। ঘরের দরজা খুলে যা দেখল তা দেখার আশা কেউ করেনি। ঘরময় ছোট বড় নানা মাপের হাড় আর মাথার খুলির ছড়াছড়ি। গন্ধের কারণ যে এইসব হাড় তার বলার অপেক্ষা রাখে না। সেদিকে মন না দিয়ে একটা নিরাপদ স্থানে ফোন রেখে বেরিয়ে গেল শর্মিলা। সারা রাত তিন্নি আর ওর স্যার নজর রেখেছেন মনীষার প্রতিটা ক্রিয়াকলাপের ওপর। সকালে ফোনটা মনীষার ঘর থেকে বের করতে গিয়ে ঘটল বিপত্তি। ফোনটা হাতে নেওয়ার আগের মুহূর্তে পেছন ঘুরতেই দেখতে পেল মনীষা পেছনে দাঁড়িয়ে আছে। এখানে কি করছো? তোমাকে কখন থেকে ডাকছিলাম, সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ভাবলাম তুমি আবার অসুস্থ হলে নাকি, তাই দেখতে আসছিলাম। ভুল করেছো, এই ঘরে ঢোকা তোমার একেবারে ঠিক হয়নি। ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে। কথা শেষ করেই এক হাতে শর্মিলার গলা চেপে ধরে শূন্যে তুলে ধরল মনীষা, যেন শর্মিলার শরীরের কোনো ওজনই নেই। পুতুলের মতো দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দিল শর্মিলার শরীরটা। দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল শর্মিলা। সিঁড়ির কোণ লেগে মাথা ফেটে রক্তের বন্যা বয়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে স্তব্ধ হয়ে গেল শর্মিলার রক্তাক্ত শরীর। ভিডিও কলে থাকা তিন্নি আর ওর প্রফেসর সব দেখেও কিছু করতে পারল না। প্রথমেই ঋষভকে ফোন করেছিল তিন্নি, এবারেও সে ফোন তোলেনি। ওর পরিচিতদের কাছে ফোন করে ঠামের জন্য সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি সেদিন নিজেদের পুলিশের ঝামেলার হাত থেকে বাঁচাতে। নিজেকে দায়ী মনে হচ্ছিল ঠামের মৃত্যুর জন্য। কাম্মার কাছে ঠামকে না পাঠালে আজ ঠাম সুস্থ থাকত। ঋষভের ওপরে অভিমান হলো। একবার তো ফোনটা তুলতে পারতো ছেলেটা। একটা সময় তো দুজনে খুব ভালো বন্ধু ছিল ওরা। তবে কি এমন হঠাৎ হলো ঋষভের? মায়ের দুর্ঘটনার কথা শুনে ছুটে এসেছিল। ভাবলেশীনভাবে শর্মিলার মৃত্যুর খবরটা দিয়েছিল মনীষা। মাতৃবিয়োগের কষ্ট নিজেই পৃথিবীর সব থেকে বড় কষ্টের মধ্যে একটা। উদয়কে আরও কষ্ট দিয়েছিল শর্মিলার মৃত্যুতে মনীষার কষ্ট না পাওয়াটা। এই মনীষার সাথে উদয় তার চেনা মনীষার কোনো মিল পায় না। যে মনীষা শর্মিলার একটু শরীর খারাপ হলেও শাশুড়িকে ছেড়ে নড়তো না, আজ সেই মানুষটার মৃত্যুতে মনীষার চোখ থেকে এক ফোঁটা জল পর্যন্ত গড়িয়ে পড়ল না। হসপিটালেও আসেনি মনীষা। শর্মিলার মৃত্যু হয়েছে আজ 10 দিন হয়ে গেল। মায়ের মৃত্যুতে উদয় খুব একা হয়ে পড়েছে। মনীষা আর তার মা ছিল উদয়ের জীবনের সব থেকে বড় শক্তি। আজ মা নেই, মনীষা থেকেও নেই। ঋষভকে নিয়ে ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখেছিল উদয়। এখন সেই ছেলের কাছেও তার পরিবারের কোনো গুরুত্ব নেই। এসব কিছু ভাবতে ভাবতে ঋষভ ঘরে এসে ঢুকল। ভাবি, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে। বলো, কি বলবে? আমি ঠিক করেছিলাম পরের মাসে কামিনীকে বিয়ে করব। সেই অনুযায়ী আমরা একটা ভাড়ার ঘর ঠিক করে নিয়েছিলাম। কিন্তু এখন ঠামের বাৎসরিক কাজ না মেটা পর্যন্ত তো বিয়ে সম্ভব নয়। তাই আমরা এই 1 বছর লিভ ইন করবো। ঠামের শ্রাদ্ধের কাজ মিটে গেলে আমি চলে যাব। পরের বছর বিয়ের সময় পারলে উপস্থিত থেকো, আশীর্বাদ দিও। যে ছেলেকে নিয়ে কদিন আগেও উদয়ের মনে একটা চাপা অহংকার ছিল, সেই ছেলেকে নিয়ে এই সময় কি অনুভব করা উচিত বুঝতে পারছিল না। গত কয়েকটা দিনের ঘটনা মিলে এখন উদয়ের অনুভূতিগুলোকে মেরে ফেলেছে। ছেলেকে কোনোদিন কিছুর জন্য বাধা দেয়নি। কামিনীকে বিয়ের ব্যাপারে মন থেকে সায় না পেলেও ছেলের খুশির কথা ভেবে বিয়েতে মত দিয়েছিল। এখন সেই ছেলের কাছে পরের বছরের করা বিয়ের অগ্রিম নিমন্ত্রণও গ্রহণ করল উদয়। 1 বছর পর যদি বেঁচে থাকি তবে যাবার চেষ্টা করব। আর একটা কথা, তুমি চাইলে ঠামের শ্রাদ্ধ হবার আগেও চলে যেতে পারো। দেখো, তুমি যদি তাই চাও তাহলে তাই হবে,
আজকে রাতেই আমি চলে যাব। আর মায়ের যে অবস্থা, তাতে ওনাকে কিছু বলছি না, জিজ্ঞেস করলে তুমি পরে বলে দিও। উদয় জানে মনীষা কিছুই জিজ্ঞেস করবে না। এই পুরো বাড়িতে এখন সে একা। যে বাড়ি একসময় পুরো পরিবারের কলরবে মুখরিত থাকতো, আজ সেই বাড়ি নিস্তব্ধ। উদয় যে কি চায় তা নিয়ে আর তর্ক করতে ইচ্ছে করল না। ঋষভের কথার ছোট্ট উত্তর দিয়ে উঠে পড়ল উদয়। নিজের হৃদয়ের টুকরোকে চোখের সামনে চলে যেতে দেখতে পারবে না। নিজের ঘরে না গিয়ে মায়ের ঘরে গিয়ে একটু বসবে বলে চলে গেল। মা বেঁচে থাকলে আজকের এমন পরিস্থিতিতে নিশ্চয়ই কিছু রাস্তা দেখাতে পারত। অন্তত মায়ের কোলে মাথা রেখে একটু শান্তি পেত। মায়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল উদয়। চলে যাওয়ার আগে ঋষভের দেখা করতে আসার যেটুকু ক্ষীণ আশা আছে সেটুকুও যাতে ফলপ্রসূ না হয় তার জন্যই এই ব্যবস্থা। মায়ের ঘরে ঢুকে নিজেকে আর আটকাতে পারল না, চিৎকার করে কেঁদে ফেলল। বেশ কিছুক্ষণ কাঁদার পর তার একাকিত্ব বা সমস্যা না কমলেও নিজেকে একটু হালকা লাগলো। মায়ের বিছানার ওপর হাত বুলোল উদয়। কদিন আগেও এই বিছানায় শুয়ে বিশ্রাম নিত তার মা। মায়ের বালিশে মাথা রেখে শুয়ে পড়ল, যেমন ছোটবেলায় মায়ের কোলে শুতো। না চাইতেই চোখের কোণ বেয়ে আবার জল গড়িয়ে পড়ল। চোখের জল বালিশের কভারের কোণে মুছতে গিয়ে বালিশের নিচে শক্ত কিছু একটা ঠেকল। টেনে বের করে দেখল একটা ডায়েরি। তার মা যে ডায়েরি লিখত সেটা জানা ছিল না উদয়ের। শর্মিলার মতে যা কাউকে বলা যায় না সেই কথাগুলোর জন্যই ডায়েরির আশ্রয় দরকার হয়। ওদের পরিবারটা স্বয়ংসম্পূর্ণ ছিল, মনের কথা লুকোনোর কোনো দরকারই পড়তো না কারোর। তবে মায়ের কেন ডায়েরির আশ্রয় দরকার হলো? এর উত্তর খোঁজার জন্য ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলল উদয়। ঋষভের জন্মদিনের তারিখ দেওয়া আছে প্রথম পৃষ্ঠায়। পড়তে শুরু করল উদয়। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ঋষভের হবু বৌমাকে দেখার জন্য, কিন্তু তাকে যখন সামনে দেখতে পেলাম তখন মনে হলো না দেখলেই হয়তো ভালো হতো। ঋষভ নিজেও জানে না ও কার কবলে পড়েছে। স্বয়ং ঈশ্বর আমাদের সাবধান করে দিয়েছিলেন ওর এ বাড়িতে প্রবেশের মুহূর্তেই ঘরের কাঁচ ভাঙা অশুভ লক্ষণ। তার উপর বিনা কারণে ঘড়িটা পড়ে ভেঙে গেল। ঘড়ি তো সময়ের প্রতীক। সত্যি সেই সময় থেকে আমাদের পরিবারের সময় যেন স্তব্ধ হয়ে গেল। আমি এসব শুভ অশুভ মানলেও বাকিরা যে কেউ তা মানবে না তা আমি ভালো মতো জানতাম। তবু মনীষাকে বলেছিলাম, ও তো খুব আধুনিক মনের মেয়ে, আমাকে ভালোবাসে বলে কখনো আমার মান্যতার ওপর আঙুল না তুললেও এসব যে ও বিশ্বাস করে না তা আমরা সবাই জানি। মনীষা সেদিন নিশ্চয়ই কিছু বুঝেছিল, তাই আমার কথা বিনা প্রতিবাদে মেনে নিয়েছিল। হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল। কামিনী যখন আমাকে মনীষার সাথে যেতে না দিয়ে নিজে গেল, তখনকার মনীষার অসহায় চাহনি আমার বুকে বিঁধে আছে। চেয়েও আমি ওর কাছে যেতে পারলাম না। সুযোগ বুঝে যখন ওর ঘরের দরজার ফাঁক দিয়ে উকি দিলাম, তখন দেখলাম মনীষা চোখ বন্ধ করে শুয়ে আছে, আর কামিনী মনীষার গলার কাছে মুখ নিয়ে গিয়ে কিছু করছিল। মুখ যখন তুলল, তখন কামিনীর মুখের কোলে লেগে থাকা রক্ত অত দূর থেকেও আমার চোখে পড়ল। তারপর মনীষার কপালে হাত রেখে বিড়বিড় করে কি সব করছে। এসব দেখে আমার ঠিক লাগেনি। ভেবেছি মনীষা একটু সুস্থ হলে জিজ্ঞেস করব ও কি জেনেছে।
আমার বিশ্বাস ও কিছু তো জানে যা আমরা জানি না। মনীষার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। উদয় ডাক্তার দেখিয়েছে, সব কিছু করেও ওনারা কোনো অসুখ ধরতে পারেনি। মেয়েটা ভিতর থেকে পাল্টে গেছে, সেটা কেউ কেন বুঝতে পারছে না। উদয় ভাবছে কামিনীর সাথে ঋষভের বিয়ের ব্যাপারে সমর্থন করার জন্য মনীষা সরে গেছে। এতদিন সংসার করেও কি তবে আমার ছেলেটা মেয়েটাকে চিনল না? ঋষভ তো তার কামিনীকে নিয়ে এত ব্যস্ত যে তার নিজের বলতে আরো কেউ আছে সেটা ভুলেই গেছে। এই মেয়ে আমার মনীষা হতেই পারে না। আজ কদিন ধরে ওর সুস্থতার জন্য পুজো করে প্রসাদ দিতে যাচ্ছি, সেই প্রসাদ ছুঁয়েও দেখছে না। আগে ও আমার পুজোর জোগাড় করে দিত, আজ কদিন ধরে পুজোর ঘরে একবার প্রণাম করতেও আসে না, আমার সাথে কথা বলছে না পর্যন্ত। প্রসাদ দিতে জোর করলাম বলে আমার সাথে যা নয় তাই বলে অপমান করল। কিছু তো অশুভ চলছে এ বাড়িতে, জানি না এসবের থেকে মুক্তি কি করে পাবো। রাত দিন ঈশ্বরকে ডাকছি আমার পরিবারটাকে রক্ষা করার জন্য। কবে যে ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন তা উনিই জানেন। মনীষাকে নিয়ে আমার সন্দেহ ঠিক। আজ আমি মনীষাকে ফ্রিজ থেকে কাঁচা মাছ খেতে দেখেছি। এ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মনীষার উপর কোনো অপশক্তি নিয়ন্ত্রণ নিয়েছে। এখন মনে হচ্ছে এসবের মূল কামিনী। সেদিন আমাদের মনীষার কপালে হাত রেখে বিড়বিড় করার কারণ এটাই ছিল। কালকের ঘটনার পর আমি মনীষার সাথে কথা বলতে গিয়েছিলাম ওর ঘরে। হ্যাঁ, ওটা এখন শুধু মনীষারই ঘর বটে। অসুখের বাহানায় উদয়কে ঘর পাল্টাতে বাধ্য করেছে। ঘরের কাজকর্ম সব সেরে সারাদিন ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে কি যে করে কে জানে। তবে যাই করেছে সেটা শুভ কিছু যে নয় তা আমি নিশ্চিত। এত কিছুর মাঝে কাল তিন্নির সাথে কথা হলো। তিন্নি তো ডাক্তারি পড়ছে, ওকে সব বললাম কাল। ও বলেছে আমাকে সাহায্য করবে। কথা যখন দিয়েছে তবে সেই কথাও নিশ্চয়ই রাখবে। ছোট থেকে মনীষার বড় ন্যাওটা। মনীষার অনেক গুণ পেয়েছে মেয়েটা। ওর দিদির মৃত্যুর পর মেয়ের মতো করেই আগলে রেখেছিল মনীষা তিন্নিকে। যেভাবে ও পুরো পরিবারটাকে সামলে দিদির বরকে যেভাবে শাস্তি দেয়ালো সেটা অসাধ্য সাধন করার থেকে কম কিছু নয়। আমি আর মনীষা চাইতাম ঋষভ তিন্নিকেই বিয়ে করুক। ঋষভ নাকি তার মাকে বলেছে এই আশা ত্যাগ করতে। তিন্নিকে সে শুধু বন্ধু ভাবতে পারে, তার থেকে বেশি কিছু নয়। ওকে যদি ঋষভ পছন্দ করতো তবে আজ আমার মনীষাকে এই অবস্থায় দেখতে হতো না। কি যে চাই এই কামিনী সেটা জানা দরকার। কিভাবে জানতে পারবো সেই রাস্তা খুঁজতে হবে। আজ তিন্নি ফোন করেছিল। চেন্নাইয়ের বড় বড় ডাক্তারদের সাথে কথা বলেছে মনীষা এ ব্যাপারটা নিয়ে। এমন লক্ষণের কোনো অসুখ তাদের কারো জানা নেই। আমি এখন নিশ্চিত কামিনী মনীষার ওপর কালা জাদু করেছে। এসব সমস্যা কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। যারা করতে পারবে তাদের খোঁজ তিন্নি নেবে বলেছে। ওর কলেজের চেনা একজন প্রফেসর নাকি
এ বিষয়ে কাজ করেন। তিনি নিজেই মনীষার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। হে ঈশ্বর, আমার মনীষাকে এই পিশাচিনীর হাত থেকে রক্ষা করো। তিনি আর ওর প্রফেসর মনীষাকে দেখতে চায়। মনীষা তো নিজে ওদের সামনে আসবে না, তাই ওদের কথা মতো আমার ফোনের ভিডিও ক্যামেরা অন করে মনীষার ঘরে লুকিয়ে রেখে এসেছি। দেখা যাক কি জানতে পারে ওরা। শেষ পৃষ্ঠার তারিখ দেওয়া আছে শর্মিলার মৃত্যুর ঠিক আগের দিনের। এরপরের সব পৃষ্ঠা খালি। উদয় বুঝতে পারছে না সে কি বিশ্বাস করবে আর কতটুকু বিশ্বাস করবে। তার মা যে একটু বেশি ঈশ্বর বিশ্বাসী সেটা সবাই জানে। ডায়েরির লেখা ঘটনাগুলোর কথা ভাবলে সেটাও তো পুরোপুরি অস্বীকার করতে পারবে না। একবার তিন্নির সাথে কথা বলতে হবে। তিন্নির ফোন নাম্বার উদয় নিজের ফোনে খুঁজে পেল না। ফোন নাম্বার পেতে বিশেষ অসুবিধা হবে না। আগে তো তিন্নির পরিবার ওদের প্রতিবেশী ছিল। এখন অবশ্য কয়েক বছর ধরে মেয়ের সাথে তার বাবা মা চেন্নাইয়ে থাকে। খোঁজ করলে ওদের নাম্বার নিশ্চয়ই পেয়ে যাবে। তবে তার মায়ের ডায়েরি এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কারোর হাতে পড়লে অনেক ঝামেলা হতে পারে। এসব আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না। ঘর থেকে বেরিয়ে কামিনীকে ফোন করলো ঋষভ। হ্যালো। এত রাতে ফোন করছো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি বাবিকে আমাদের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছি। কি বললেন উনি? কিছুই বলেননি, তোমাকে তো আগেই বলেছিলাম। বাবিকে নিয়ে কোনো সমস্যা নেই। আজ পর্যন্ত বাবি আমাকে কোনো কিছুতেই বাধা দেয়নি। বাধা যাদের কাছ থেকে আসতে পারতো তারা দুজনেই আমার পথ থেকে সরে গেছে। ঠাম্মা পুরোনো দিনের মানুষ, ওনাকে নিয়ে সমস্যা হতে পারত। উনি এসব মেনে নিতে পারতেন না। আর মা ঠামের বিরুদ্ধে যেত না। মায়ের বিশ্বাস ছিল বড়দের আশীষ ছাড়া কোনো মঙ্গলময় কাজ সফল হতে পারে না। আজ মা নিজে বাধা দেওয়ার মতো অবস্থায় নেই। ভেবেছিলাম বাবি হয়তো বলবে ঠামের শ্রাদ্ধ মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে, তাও বলল না। আরে তুমি এত তাড়াতাড়ি কেন বলতে গেলে সব কিছু? বাড়ি কেন ছাড়লে? আমি যে বাড়ি ঠিক করে রেখেছি সেখানে গিয়ে এখন ওঠা সম্ভব হবে না। আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এতদিন তুমি কোথায় থাকবে? আমাকে নিয়ে খুব ভাবো, তাই না কামিনী? আমি তোমার কথা ভাববো না তো আর কে ভাববে তোমার কথা? আমি ছাড়া তোমার আপন কে আর আছে বলো? তুমি ছাড়া কেউ নেই আমার আপন। তাই তো যথাসম্ভব তাড়াতাড়ি তোমার সাথে থাকতে চাই। এভাবে আগলে রাখবে তো আমায় তোমার করে? আগলে রাখবো বলেই তো তোমাকে ভালোবেসেছি। তোমার কি মনে হয় তোমার সাথে একসাথে থাকার তারা কি আমার নেই? তোমার থেকে বেশি তারা আমার আছে। এখন এতগুলো দিন তোমাকে কোথায় রাখবো বলো তো? ঠাম্মার শ্রাদ্ধ মেয়েটা আগে যে আমরা একসাথে থাকতেও পারবো না, অশুভ হবে আমাদের জন্য। আমার থাকা নিয়ে ভেবো না, সেই ব্যবস্থা করাই আছে আমার। আমার এক বন্ধুর ফ্ল্যাটে জায়গা খালি আছে, ওখানেই থেকে যাব কটা দিন, বলে রেখেছি। আচ্ছা যাও, তবে সাবধানে থাকবে ওখানে। দেখো কিছু করতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত বের করে ফেলো না। আরে না না, তেমন হবে কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? আপনজনদের ছাড়া তো কখনো একা থাকোনি, তাই বললাম। কটা দিন অপেক্ষা করো শোনা, তারপর আমরা চিরকালের জন্য একে অপরের সাথে মিশে যাব। তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সেই দিনটার অপেক্ষাতেই আমিও দিন গুনছি। তিন্নির ফোন নাম্বার পেতে বেশি কিছু করতে হলো না উদয়কে। ফোন নাম্বার সহজে পেয়ে গেলেও তিন্নির কাছ থেকে যা জানতে পারল তাতে উদয় তো থ হয়ে গেল। মায়ের মৃত্যুর প্রত্যক্ষদর্শীর থেকে সেই মৃত্যুর বর্ণনা শোনা যে কত কষ্টের তা শুধু উদয় বুঝতে পারছে। এসব যখন ঘটছিল তখন আমাকে ফোন করিসনি কেন? একবার জানাতে তো পারতিস। এসব ঘটনা যখন ঘটেছিল তখন আমরা এমন কিছুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না কাকাই। আমার কাছে তোমার ফোন নাম্বারও ছিল না। ঋষভকে ফোন করেছিলাম, সে তো ফোনই ধরলো না। তার কথা আর বলিস না, ওর জন্যই তো আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো। এমন একটা মেয়েকে পছন্দ করেছে যার জন্য আমাদের ছেড়ে চলে গেছে। আরো অনেক ঘটনা আছে, সব তোকে ফোনে বলতে পারবো না, তোর সাথে দেখা করা দরকার। কটা দিন অপেক্ষা করো কাকাই, আমি আসছি। তবে আমার সাথে আমার 2 প্রফেসর আসবেন। আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারবে?
ব্যবস্থার কি আছে, এখানে থাকবি। না কাকাই, তুমি কাম্মার শক্তি জানো না। তোমার চোখে চোখ রাখলেই তোমার মনের সব কথা জেনে যাবে। সময়ের আগে কাম্মা সব জেনে গেলে আমরা আর কিছুই করতে পারবো না। এই কারণেই তোমাকে কিছু জানাতে পারবো না। মানে মানে বলতে চাস মাইন্ড রিডিং টাইপের কিছু? মাইন্ড রিডিং টাইপ নয় কাকাই, কাম্মা মাইন্ড রিডিং করতে পারে এখন। তবে এখন কাম্মার শরীর অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। পাওয়ারটা কাম্মার নয়, যে কাম্মাকে নিয়ন্ত্রণ করছে তার কোনো আবেগ নেই। সে যে শয়তানের চর কাকাই, সে এক পিশাচিনী। তুই নিজে ডাক্তারি পড়ে এইসব আজগুবি কথা বিশ্বাস করছিস? কাকাই, এটা তোমাদের ভুল ধারণা। কাম্মার যা অবস্থা তার জন্য আমরা স্টাডি করেছি। পৃথিবীতে সত্যি দু ধরনের শক্তি আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। হয়তো কখনো কোনো জায়গায় গিয়ে তুমি নিজেও সেটা অনুভব করেছো। কিছু জায়গা থাকে যেখানে গেলে আমাদের অশান্ত মন শান্ত হয়ে যায়, তার কারণ ওখানকার পজিটিভ পাওয়ার। ঠিক তার উল্টোটা ঘটে নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে। এই পিশাচ আর পিশাচিনীরা এই নেগেটিভ শক্তিটাকেই বাড়ানোর চেষ্টা করে সব সময়। এদের অনেক গোষ্ঠী থাকে আমাদেরই মতো, এক এক গোষ্ঠীর নিয়ম এক এক রকম। তোমাকে সব বলবো, কিন্তু এই কটা দিন তুমি কাম্মার সামনে যাবে না। কবে আসবি তোরা? সেটা আমরা গিয়ে জানাবো। ঠিক আছে, আয়। দিন 5 পর সকাল সকাল তিন্নি এসে হাজির। দরজা খুলে তিন্নিকে দেখে মনে বল পেল উদয়। ঘরে আয়, ঘরে আয়। আপনারাও আসুন। এই তিনি, ওনারা কি বাংলা বোঝেন? না কাকাই, ওনারা দক্ষিণ ভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোক। উনি স্যার পিটার ফার্নান্ডিস আর ইনি স্যার অ্যানাল্ড রোজেরিও। এনারা দুজনেই আমার কলেজের প্রফেসর। সাইকোলজির সাথে সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়েও কাজ করেন। ঘরে আয়, তারপর শুনি সব কথা। তিন্নির ইশারায় বাকি দুজন ব্যক্তি ভেতরে এলেন। ইংরেজিতে তিন্নি ওনাদের সাথে উদয়ের পরিচয় করিয়ে দিল প্রফেসর পিটার ও অ্যানাল্ডের। ওপরের ঘর থেকে একটা শোপিস কেউ ছুঁড়ে মারল। একটুর জন্য সেটা তিন্নির মাথায় লাগতে লাগতে বেঁচে গেল। এটা কি করে পড়লো? এটা তো আমাদের শোবার ঘরে ছিল, এখানে এভাবে তো পড়ার কথা নয়। এসব নিয়ে ভাবার সময় এখন আর আমাদের হাতে নেই কাকাই। কাম্মাকে যে বশ করেছে সে টের পেয়ে গেছে আমরা এখানে ওনাকে তাড়াতে এসেছি। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে। আগে কাম্মাকে ওর হাত থেকে বাঁচাতে হবে। কাকাই, তোমার অনুমতি পেলে স্যারেরা কাজ শুরু করতে পারে। শুরু করুন তাহলে। চলুন, ঘর দেখিয়ে দিচ্ছি আমি। সিঁড়িতে পা দিতেই ওপরের ঘর থেকে নানান শোপিস, জলের বোতল, সাজসজ্জার বিভিন্ন জিনিস হাওয়ায় ভেসে ছুটে আসতে লাগলো উদয়দের দিকে। তার গতি এতই তীব্র যে ওরা কেউ তা পার করে এগিয়ে যেতে পারল না। ছোট জিনিস আসা শেষ হওয়ার পর কিছুক্ষণের বিরতি হলো। সবাই ভাবল যে এবার ওপরে যাওয়া যাবে। সিঁড়ি বেয়ে কয়েকটা ধাপ উঠতেই উদয়দের ঘরে ড্রেসিং টেবিল নিজে থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। সিঁড়ির শেষ ধাপে এসে একটু থামলো ড্রেসিং টেবিলটা। সকলে সেই দিকে তাকিয়ে আছে। হঠাৎ ড্রেসিং টেবিলটা গড়িয়ে পড়তে শুরু করলো সিঁড়ি দিয়ে। সকলে দৌড়ে নেমে বাঁচল এ যাত্রায়। আবার এগোতে যাওয়ার আগে ঘরের দরজা দিয়ে উঁকি দিল উদয়ের ঘরের ছোট আলমারিটা। এবার তিন্নির সাথে আসা দুজন হাতের ইশারায় তিন্নি আর উদয়কে সরে যেতে বললেন। ওনাদের দুজনের কাছে দুটো ব্যাগ ছিল, তারই একটার থেকে ছোট কাঁচের শিশি থেকে জল ছেটাতে ছেটাতে এগিয়ে চললেন দুজন। আশ্চর্য ব্যাপার, এবার আর কিছু এসে পড়ল না, কিন্তু মনীষার ঘর থেকে বন্য জন্তুর মতো গর্জন ভেসে আসতে লাগলো। পিটার আর অ্যানাল্ড যত এগিয়ে যেতে লাগলো ততই সেই শব্দের তীব্রতা বাড়তে লাগলো। অ্যানাল্ড ওনার ব্যাগ থেকে একটা একই রকম শিশি বের করে তার থেকে কিছুটা জল তিন্নি আর উদয়ের গায়ে ছিটিয়ে দিয়ে শিশির বাকি জলটা তিন্নির হাতে ধরিয়ে দিয়ে ইংরেজিতে বলল, এটা পবিত্র জল, এটা তোমার কাছে রাখো। এই জল ছেটালে কোনো শয়তান ছুঁতে পারবে না। তোমাদের গায়ে এই জল আমি ছিটিয়ে দিলাম। শয়তান বা তার গোলাম কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তবু যদি খুব বিপদ বুঝো তবে এই জল ব্যবহার করবে। বাকি তোমাকে যা যা বলেছি সেসব মনে রাখবে। তুমি জানো তোমাকে কি করতে হবে। শয়তান তোমাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করবে, তুমি কিন্তু ভয় পাবে না।
অনেক ভেলকি দেখতে চলেছ তুমি, তৈরি থাকো। আমাদের কাজ চলার সময় তোমরা মাঝে আসবে না, তাহলে শয়তান তোমাদের বন্দি করে আমাদের বাধা দেবে। ওনাদের কথায় তিন্নি মাথা নাড়িয়ে গেল কেবল। ভয়ে যে সে এখনো কিছু কম পায়নি তা ওর মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে। নিজের কথা শেষ করে অ্যানাল্ড উদয়কে উদ্দেশ্য করে বলল, টেক কেয়ার বোথ অফ ইউ। উদয় তিন্নিকে আগলে ধরে বলল, আই উইল। অ্যানাল্ড দৌড়ে গিয়ে মনীষার ঘরে ঢুকল। ঘরের ভেতর থেকে বেশ কিছুক্ষণ জিনিসপত্র পড়ার, মানুষের ধাক্কা খাওয়ার, গোঙানির আর পিটার ও অ্যানাল্ডের মন্ত্রোচ্চারণের আওয়াজ ভেসে আসতে থাকল। বেশ কিছুক্ষণ পর সব স্তব্ধ হয়ে গেল। কি করবে বুঝে উঠতে না পেরে তিন্নি আর উদয় ওখানে স্থাণু হয়ে দাঁড়িয়ে রইল। একটু পরেই ওপরের ঘর থেকে মনীষার কাতর কণ্ঠস্বর ভেসে এলো, উদয়, এদের হাত থেকে আমাকে বাঁচাও। আমি তোমার মনীষা, চিনতে পারছো না আমাকে? এরা আমার উপর অত্যাচার করছে, মরে যাব উদয় আমি। বাঁচাও আমাকে প্লিজ উদয়, বাঁচাও। মনীষা, দাঁড়াও কাকাই, এটা কাম্মা নয়, এ সবই শয়তানের মায়া। যাই হয়ে যাক, আমরা কিছুতেই ওপরে যাব না। তুমি একবার ওখানে গেলে শয়তানটা সুযোগ পেয়ে যাবে। আমরা আর কাম্মাকে ফিরিয়ে আনতে পারবো না। একবার দেখতে দে মা, ওরা কি করছে। এতদিন পর আমার মনীষার গলার স্বর শুনতে পেলাম, একবার দেখতে পাবো না? না কাকাই, এখনো সেই সময় আসেনি। রাত পর্যন্ত আরও বেশ কয়েকবার এভাবেই মনীষার কাতর আরতি শোনা গেল। উদয় ওপরের ঘরে যাওয়ার জন্য চঞ্চল হলেও তিন্নি তাকে আটকে রাখল। রাত 8টার সময় অ্যানাল্ড নিচে নেমে এলো একা একা। আমার মনীষা কেমন আছে? শয়তান কি ওকে ছেড়ে চলে গেছে? উদয়ের বাংলার মর্মার্থ কিছু বুঝতে না পেরে তিন্নির দিকে তাকালো অ্যানাল্ড। তিন্নি উদয়ের কাঁধে হাত রেখে বলল, এসব কাজ এত কম সময়ে শেষ হয় না, সময় লাগে। কখনো কখনো মাস কেটে যায়, আর আজ তো সবে প্রথম দিন। উদয় তিন্নির কথায় খুশি হলো না, চুপ করে নিজের জায়গাতেই বসে রইল। তিন্নি এগিয়ে এসে অ্যানাল্ডের সাথে কিছু কথা বলে উদয়ের কাছে ফিরে এলো। কাকাই, যে কাজ ওনারা শুরু করেছেন সেটা বন্ধ করা যাবে না। ওনারা যে আচার শুরু করেছেন তাতে করে সব সময় কাম্মার কাছে কাউকে মন্ত্রোচ্চারণ করতে হবে। কদিন এখানেই থাকতে হবে ওনাদের। বলছি, খাবার দাবার কিছু আছে ঘরে? ওনাদের ডিনার দিতে হবে, কাম্মার জন্য কিছু খাবার দিতে হবে। ওনারা যে উদয়ের অতিথি, ওনাদের আপ্যায়ন তো করতে হবে, সেটা ভুলেই গিয়েছিল উদয়। ফ্রিজে কিছু খাবার আছে, দেখ এখনকার মতো হবে কিনা। আমি বাইরে থেকে খাবার আনছি। ঘরে আলু আর ডিম আছে? আছে আছে। তাহলে আজ আর বাইরে যেতে হবে না, আমি রান্না বসিয়ে দিচ্ছি। কাল একবার বাজারে গিয়ে বেশি করে বাজার এনে রেখো, কেমন? চল তবে, আমি তোকে সাহায্য করছি। চলো। হ্যালো ঋষভ। হ্যাঁ বলো কামিনী। একটা খবর দেবার আছে। বলো, কি বলবে? আমরা যে ভাড়া বাড়িটা ঠিক করেছিলাম তার মালিক ফোন করেছিলেন। কি বললেন? কাল একবার তোমাকে দেখা করতে বলেছেন। কন্ট্রাক্ট পেপার রেডি হয়ে গেছে, লিগাল প্রসিডিওর শেষ করে আমরা থাকতে পারি। আমি আমার হোস্টেলে জানিয়ে দিয়েছি পরের মাসে আমি হোস্টেল ছেড়ে দেব। ঠিক আছে, আমি কাল দেখা করে নেব ওনার সাথে। তা তোমার সাথে আবার কবে দেখা হবে? আর তো কটা দিনের অপেক্ষা, তারপর থেকে তো সারা জীবন আমরা দুজন দুজনকে দেখব, তাই না? তুমি খুশি হবে তো, নাকি অন্য কারোকে দেখার জন্য মন ছটফট করবে তোমার? এখনো বিশ্বাস করতে পারছো না আমাকে? সেটা বলিনি, বলছি এটাই শেষ সুযোগ তোমার। আমার তো হারাবার কিচ্ছু নেই। ভেবে দেখো, যা করছো তাতে ভবিষ্যতে পস্তাবে না তো? না কামিনী, আমি মোটেই পস্তাবো না। তোমার সাথে থাকাটাই এখন আমার জীবনের লক্ষ্য। ব্যাস ঋষভ, আমার এটুকুই জানার ছিল। খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছা পূরণ হবে। পরের দিন কথা মতো উদয় বাজারে চলে গেল। এই বাড়ির সমস্ত কিছু তিন্নির পরিচিত, তাই কাকাইকে ছাড়াও কাজ সামলাতে তিন্নির বিশেষ অসুবিধে হলো না। সকালে খাবার বানিয়ে পিটার স্যার আর অ্যানাল স্যারকে ডাকতে গিয়ে শুনতে পেল মনীষা বলছে,
উদয় বাজারে তো গেল তোমাদের খাবার জোগাড় করতে, কিন্তু সে ফিরবে তো নাকি আমার খাবার হয়ে যাবে? মনীষার কথা শুনে আঁতকে উঠল তিন্নি। পিটার আর অ্যানাল্ড দুজনেই বাংলা বোঝে না। তিন্নির ভয় হলো মনীষার মাধ্যমে শয়তানের দেওয়া সতর্কবাণী কি ওরা বুঝবে? উদয়কে তাহলে কে রক্ষা করবে? তিন্নিকে অবাক করে পিটার ইংরেজিতে বলল, উদয়ের কোনো ক্ষতি তোমরা কেউ করতে পারবে না। তোমাদের কিভাবে জব্দ করতে হয় তা আমাদের ভালো মতো জানা আছে। তোমাদের থেকেও বড় বড়দের শায়েস্তা করে এসেছি আমরা। তাহলে বলছো আগে তোমাদের শায়েস্তা করতে হবে? তবে তোমাদের ইচ্ছে পূরণ করি আগে। বাইরে গিয়ে দেখো আমি কি করতে পারি। উদয়ের 4 চাকা গাড়িটা দরজার বাইরে দাঁড়িয়েছিল। অ্যানাল্ড জানলায় গিয়ে দেখতে পেল সেই গাড়িটাতে অকারণে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সাথে সাথে মনীষা তার বিকট আওয়াজে হেসে উঠল জোরে। বাইরে দরজা খোলার আওয়াজ হতেই মনীষা বলে উঠল, যাও, উদয়ের প্রাণ বাঁচলো কি করে জেনে আসো আগে। ভালো কথা বলছি, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও ভালোই ভালোই। এরপর কিছু হলে আমাকে দোষারোপ করবে না। তিন্নি ওপর থেকে উঁকি দিয়ে দেখল সত্যি উদয় খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকছে। খুব ভয় পেয়ে গেছে তিন্নি। ছুটে চলে গেল উদয়ের কাছে। কাকাই, তোমার এই অবস্থা হলো কেমন করে? কে করলো তোমার সাথে এরকম? না রে মা, কেউ করেনি। বাজার নিয়ে আসছি তখন সামনে থেকে একটা মোটর সাইকেল বেসামাল হয়ে আমাকে ধাক্কা দিয়ে দিল। বেশি কিছু হয়নি আমার, একটু হাত পা চিড়ে গেছে। 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তুমি আর বাড়ি থেকে বের হবে না কাকাই, এই সব ওই শয়তানটার কাজ। আমি শুনেছি সামনে রাখা গাড়িতেও ওই শয়তানটা আগুন লাগিয়ে দিয়েছে। খুব শক্তি ওর। কামাকে ছাড়তে সে কিছুতেই রাজি নয়। কি চাই সে বলতো মনীষার থেকে? মনীষা তো চিরকাল সকলকে সাহায্য করতে চেয়েছে, ক্ষতি তো কারোর করেনি, তবে ওর সাথে এমন কেন হচ্ছে? ওপরের ঘর থেকে অ্যানাল্ড নেমে এলো ওদের খাবার নিতে। তিনি সব জোগাড় করেই রেখেছিল। 3 জনের খাবার ওনার হাতে তুলে দিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করল, স্যার, ওই শয়তানটা কি চায়? কি চায় তা এখনো জানি না। কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করতেই নাকি এই শয়তানের চরকে ডেকে আনা হয়েছে পৃথিবীতে। ওর কাজ শেষ হলেই মনীষার মৃত্যু অবশ্যম্ভাবী। তার আগে যে করেই হোক ওকে মনীষার থেকে আলাদা করতে হবে। একটু ভেবে তিন্নিকে বলল, তোমার কাছে থাকা সেই পবিত্র জল একটু খাবারে ছড়িয়ে দাও। ঘরের বাইরে কিছু কাঁচা মাংস রেখে দাও। আর তোমরা দুজনে তোমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ রেখো। আমরা না বললে বের হবে না। মনে রেখো, শয়তান আমাদের গলার স্বর নকল করে তোমাদেরকে বের করার চেষ্টা করবে। তেমন হলে আগে কিছু একটা কোড ওয়ার্ড জিজ্ঞেস করবে। সঠিক উত্তর পেলে তবেই দরজা খুলবে। কেমন? কোড ওয়ার্ডটা আগে ঠিক করে নি। ভুল করছো। তোমরা ভুলে যাচ্ছ মনীষার শরীরে শয়তান কতটা শক্তিশালী। কারোর চোখে চোখ রাখলেই সে তার মনের সব কথা জানতে পারে। তার মানে কোড ওয়ার্ড জানাটাও ওর কাছে খুব সহজ। তাহলে আর কোনো উপায় নেই। একটা উপায় আছে। তুমি তামিল জানো? হ্যাঁ, একটু একটু শিখেছি। যা জানো তাই লিখে দাও। আমাকে একটা ছোট্ট কাগজের মধ্যে লিখে দিও। আমি নিশ্চিত শয়তান তামিল ভাষা জানে না। আমার মনের কথা সব জানলেও সেই শব্দের ব্যাপারে কিছু জানতে পারবে না, কারণ সেটা তো আমি নিজেও জানবো না। সবকিছু মিটে গেলে তবেই সেই কাগজ আমি খুলব। তিন্নি কিছু শব্দ লিখে অ্যানাল্ডের হাতে দিল। নিজেদের খাবার আর প্রয়োজনীয় জিনিস নিয়ে শর্মিলার ঘরে ঢুকে পড়ল ওরা দুজন। সকাল কেটে রাত হয়ে গেল, তবু কিছু হলো না। ভোর রাতের দিকে কিছু শব্দ পাওয়া গেল বাইরে থেকে, যেন কেউ ওপরের ঘর থেকে নেমে এসে নিচের ঘরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কে এসেছে বলতো? কিছু কি খুঁজছে? কাকাই, যেই আসুক, যাই হোক, তুমি চুপ করে বসে থাকো প্লিজ, কথা বলো না এখন। বাকি রাত নানা রকম আওয়াজ হতে থাকলো, ভোরের আলো ফোটার আগে পর্যন্ত। শেষ পর্যন্ত সেই রাত কেটে সকাল, দুপুর পার করে পরের দিন বিকেলে
পিটারের কণ্ঠস্বর পাওয়া গেল। আমাদের এখানে কাজ শেষ, তোমরা এবার বেরিয়ে এসো। আগে কোড ওয়ার্ড বলুন। কোড ওয়ার্ড আর কি বলবো? তুমি তো কি সব হিজিবিজি লিখে রেখেছো, এর তো কোনো মানেই হয় না। তামিল পড়তে না পেরে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, এ নিশ্চয়ই ওই শয়তান। একদম ওর কথা কান দিস না। আর ভয় নেই কাকাই, ওনারা ঠিকই বলেছেন। চোখে চোখ রেখে যে মনের সব কথা জানতে পারে সে নতুন ভাষা পড়াও শিখতে পারে। তাই আমি অনর্থক কয়েকটা শব্দ লিখে দিয়েছিলাম। ওইটুকু সময় এত কিছু ভেবে নিলি? সত্যি খুব বুদ্ধি আছে তোর মাথায়। তাহলে চল বাইরে যাই। দাঁড়াও, সাবধানের মার নেই। এই পবিত্র জল আগে গায়ে ছিটিয়ে নাও। দুজনে বেরিয়ে এলো ঘর থেকে। ঘরের দরজার সামনেই কয়েকটা হাড় পড়ে নোংরা হয়ে আছে। তিন্নি দেখলো বাইরে মাংস রাখা জায়গায় কিছু নেই তখন আর। মাংসগুলো কি হলো স্যার? কাল রাতে শয়তানের খাবারে ওই পবিত্র জল ছিটিয়ে দেওয়ায় সে তো ভীষণ রেগে গেছে। অনেক চেষ্টা করলো মনীষার শরীরে থেকেই ওখান থেকে বেরিয়ে আসার জন্য। যখন পারল না, তখন বাধ্য হয়ে খাবারের সন্ধানে মনীষার শরীর ছেড়ে বেরিয়ে আসতে হলো। খাবার না খেলে ওদের শক্তি যে হ্রাস পাবে। ওর খেতে যা সময় লেগেছে, সেই সময় আমরা দুজনে মিলে মনীষার শরীর মন্ত্র দ্বারা আবদ্ধ করে দিয়েছি। এই কম সময়ে এটা যে আমরা করতে পারবো, সেই ধারণা শয়তানের ছিল না। মনীষার শরীরে প্রবেশ করতে গিয়ে যখন ধাক্কা খেল, তখন বুঝতে পারল সে ফেঁসে গেছে। ওই ঘর থেকে বের হতেও পারবে না। বিপাকে পড়ে বেশ কিছু তথ্য সে আমাদের জানিয়েছে। মনীষার চিৎকারে সকলে চমকে উঠল, ছুটে গেল ওপরে। দেখল ঘরের ব্যালকনির ওপর মনীষা চড়ে বসে পা দোলাচ্ছে। সকলকে ওর দিকে ছুটে আসতে দেখে আবার বিকটভাবে হেসে উঠল মনীষা। কি ভেবেছিলি তোরা আমি এত দুর্বল? যা ভেবেছিলিস তাতে আমারই সুবিধা হলো। এবার আর মনীষার শরীর ছেড়ে বের হব না আমি। খেতে দিবি না তো আমাকে? তোরা যা করেছিস তার শাস্তি তোদের পেতেই হবে। আমাদের কোনো ক্ষতি তুই করতে পারবি না শয়তান। তোর শক্তি এই ঘরেই সীমাবদ্ধ। দূর হয়ে যা মনীষার শরীর থেকে। খালি হাতে তো যাব না। মনীষা আর ঋষভকে বাঁচাতে চাইছিস তো তোরা? এরা কেউ বাঁচবে না। ঋষভ আমার মেয়ে কামিনীর গোলাম হয়ে থাকবে। কামিনী পিশাচজনিতে জন্মেছে। কাল ওর বয়স 23 হবে। সেদিনেই বলি দিতে হবে এক কুমার ছেলেকে, যে কোনোদিন কোনো মেয়ের দিকে কামার্তভাবে দেখেও নি এমন একটা ছেলে লাগবে বলির জন্য। আমাদের সম্প্রদায়ের সকলে সেদিন একত্রিত হবে। আমাকে ওখানে যেতেই হবে, যেতেই হবে আমাকে। একবার ওদের মিলন হতে দে না, তারপর ঋষভের আত্মা মুক্ত হবে ওর শরীরের মায়া থেকে। সেই আত্মা কামিনীর আজ্ঞাবহ হয়ে থাকবে চিরকাল। তোরা আমাকে আটকে রাখার ব্যবস্থা করেছি সেই ঘরে, কিন্তু মনীষার শরীর তো মুক্ত। এখন মনীষা আমাকে এই ঘরের বাইরে নিয়ে যাবে। দেখ, তোদের সকলের সামনে এ ঘরের বাইরে নিয়ে যাবে। কথা শেষ হতেই মনীষা ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দিল। উদয় সহ সকলেই ছুটে গেল ব্যালকনির নিচে। রক্তাক্ত মনীষার নিথর দেহ পড়ে আছে ব্যালকনির নিচে। উদয় গিয়ে মনীষার মাথা নিজের কোলে তুলে নিল। তিন্নি মনীষার নাকের কাছে হাত রেখে দেখল তখনও খুব মন্থর গতিতে শ্বাস চলছে। পিটার বলল, ঋষভের কাছে যেতে হবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। ওর খুব বড় বিপদ। আমাকে ওর কাছে নিয়ে চলো। ঋষভ কোথায় আছে আমি জানি না। কামিনীর সাথে লিভ ইন করবে বলে বের হয়ে গেছে বাড়ি থেকে, শুধু এতটুকু জানি। কামিনী কোথায় থাকে সেটুকু বলো। হোস্টেলে থাকতো। আরে হোস্টেলের নাম আর লোকেশন দাও আমাকে, আমি ঠিক খুঁজে নেব। তুমি কাম্মাকে হসপিটালে নিয়ে যাও আগে, পারবে তো? উত্তর দেওয়ার মতো জোর নেই উদয়ের। মাথা নেড়ে সম্মতি জানালো শুধু। তোমার গাড়িও তো শয়তানটা জ্বালিয়ে দিয়েছে। আমি অ্যাম্বুলেন্স ডেকে নিচ্ছি। কাকাই, তোমার ফোনে গাড়ি বুকিং করার কোনো অ্যাপ আছে? থাকলে সেটা দিয়ে কামিনীর হোস্টেলের লোকেশনে একটা গাড়ি বুক করো তো।
আর কামিনীর ফোন নাম্বার তোমার কাছে থাকলে সেটা আমাকে দাও। অ্যাম্বুলেন্স আসার আগে ওদের গাড়ি চলে এলো। পিটার, অ্যানাল্ড আর তিন্নি উঠে বসেছে। গাড়ি চলতে শুরু করার সময় সামনে থেকে অ্যাম্বুলেন্স আসতে দেখে ওরা আবার নেমে মনীষাকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। ওরা রওনা দিল ঋষভের সন্ধানে। আরে তুমি এখানে কি করছো? তুমিও আসবে, আমাকে আগে বললেই হতো, একসাথেই আসতাম দুজনে। আগে বলে দিলে তোমার এই খুশিটা দেখতে পেতাম কি করে? তোমার জন্য আরও কিছু সারপ্রাইজ আছে আমার কাছে। আরও? তা সেগুলো কি শুনি? জানাবো বলেই তো ডেকেছি তোমাকে এখানে। প্রথম সারপ্রাইজ হলো আমরা আজ থেকে চিরকালের মতো এক হয়ে যাব, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সত্যি? হ্যাঁ ঋষভ, সত্যি। আরও একটা খবর আছে, আমার জন্মদিন আজকে। আজ আমার বাবা মাকেও তুমি দেখতে পাবে। কিন্তু তুমি যে বলেছিলে তুমি অনাথ। অনাথদেরও তো জন্ম হয় নাকি? আর আমার জন্মটা একটু স্পেশাল। তাই তো, তুমিও স্পেশাল। তা এই উপলক্ষে আমিও স্পেশাল কিছু পাবো নাকি? কামিনীকে কাছে টেনে নিল ঋষভ। আজ প্রথমবার কামিনী ঋষভকে বাধা দিল না। ঋষভের ডাকে সাড়া দিয়ে নিজের ঠোঁট মিলিয়ে দিল ঋষভের ঠোঁটে। কামিনীর ছোঁয়ায় ঋষভের সব কষ্ট ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। আবেশে সারা শরীর শিথিল হয়ে যেতে লাগলো। মাথা কাজ করা বন্ধ করে দিল। এত আরাম, এত তৃপ্তি বহুদিন পর পেল ঋষভ। কতক্ষণ এভাবে কেটেছে মনে নেই ঋষভের। সেই আবেশকে সাথে নিয়ে যখন চোখ খুলল তখন পরিস্থিতি আমূল পরিবর্তন হয়ে গেছে। খুব শীত শীত অনুভূত হলো। ঘরে হালকা লাল রঙের আলো জ্বলছে। চোখ খুলে দেখল ও একটা ঘরে বড় একটা টেবিলের ওপর শুয়ে আছে। হাত পা নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সারা শরীর অসাড় হয়ে আছে। যতটুকু দেখতে পেল তাতে মনে হলো ঋষভের শরীরে কোনো জামা কাপড় নেই। কেন এখানে এভাবে পড়ে আছে তার কিছুই মনে করতে পারল না। আগের ঘটনা যতদূর মনে পড়ল তাতে মনে পড়ল কামিনী ওর সাথে ছিল। এসব যদি কোনো অসৎ লোকের কাজ হয়ে থাকে তবে তারা কামিনীর সাথে কি করছে? কামিনীর কিছু হতে দেবে না ঋষভ, নিজের জীবন দিয়ে রক্ষা করবে। মাথার কাছে কামিনীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল ঋষভ। তুমি আমাকে এতটা ভালোবাসো ঋষভ? তোমার এই ভালোবাসার জন্যই তো তোমাকে বেছে নিয়েছি। তোমার সাথেই চিরকাল থাকবো বলে ঠিক করেছি। মা, বাবা, বলো এবার আমার পছন্দ কেমন লাগলো? কিছুটা দূরে কয়েকটা আবছা মূর্তি দেখতে পেল, শুধুই অবয়ব। কামিনী ঠেলে ঠেলে টেবিলটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল। ঋষভ দেখতে পেল সামনে একটা বিশাল বড় আর বিকট এক মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তির সামনে একটা যজ্ঞবেদী রাখা আছে। আশেপাশে কি সব জ্বালিয়ে ধুনোর মতো ধোঁয়ায় ঘর ভর্তি করে রেখেছে, তবে তার গন্ধ মোটেও ধুনোর মতো নয়। একটু অপেক্ষা করো ঋষভ, আমার কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে আসছি তোমার কাছে। কি করছো তুমি এসব? তোমাকে বলেছিলাম না, যাতে আমাদের কেউ কখনো আলাদা করতে না পারে তার জন্য আমি একটা সাধনা করছি। আজ সেটার উদযাপন। আজকের পুজো শেষ হলে আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। আমাদের প্রথম মিলন হবে আমার আরাধ্য দেবীর সামনে। এসব তুমি কি বলছো কামিনী? এসবের কোনো দরকার নেই। চুপ করে দেখো ঋষভ, আর কোনো কথা নয়। কামিনী কথা শেষ করার সাথে সাথে ঋষভ তার বাক শক্তি হারালো। চেষ্টা করেও না তো নিজের শরীরের কোনো অংশ নাড়াতে পারল, আর না তো কথা বলতে পারল। অদ্ভুত আর ভয়ঙ্করভাবে কামিনীর মন্ত্রোচ্চারণের তালে তালে ঘরে উপস্থিত অবয়বগুলো নৃত্য শুরু করল ঋষভকে ঘিরে। গাড়ি একটা মহিলাদের হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। গেটে থাকা দারোয়ান পিটার আর অ্যানেলকে ভেতরে যেতে দিল না। তিনি একাই গেল ভেতরে। কামিনী আজ হোস্টেলে নেই, কোনো বন্ধুর বাড়িতে গেছে, রাতে ওখানেই থাকবে। অনেক অনুরোধ করে ওখান থেকে কামিনীর ফোন নাম্বার পাওয়া গেল না। কোথায় গেছে তাও ঠিক করে কেউ বলতে পারল না। ঋষভের কথা জিজ্ঞেস করেও লাভ হলো না। এখানে কেউ ঋষভের নাম পর্যন্ত শোনেনি কখনো।
তার সাথে কামিনী লিভ ইন করার কথা ভাবছিল বলেও কেউ জানে না। হতাশ হয়ে বাইরে ফিরে এলো তিন্নি। তিন্নির মুখ দেখেই পিটার আর অ্যানাল্ড বুঝে গেল কি হয়েছে। এখন আর মেনে নিও না, ঋষভকে ফোন করো, যদি ফোন তোলে। তিনি ফোন করল, সুইচ অফ বলছে। এখন কি করে বাঁচাবে ঋষভকে? জীবনের আগে দিদির আত্মহত্যার পর সকলে আশা ছেড়ে দিয়েছিল তার অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যাপারে। একমাত্র ব্যতিক্রম ছিল তিন্নি। তিন্নির জেদ দেখে তখনকার পুলিশ অফিসার মিস্টার ঘোষ ওর পাশে এসে দাঁড়িয়েছিল। ওনার কথা মনে পড়তেই তিন্নি নিজের ফোন খুলে মিস্টার ঘোষের নাম্বার ডায়াল করল। দুবার রিং হওয়ার পর ফোন তুললেন মিস্টার ঘোষ। আরে তানিয়া, কেমন আছো? দিদির কেস মিটে যাওয়ার পর তো আমাকে ভুলেই গেলে, একবারও খবরও নাও না। আসলে সেই ঘটনার স্মৃতি থেকে পিছু ছাড়াতেই মা বাবাকে নিয়ে চেন্নাই চলে গেছি স্যার। আই এম সরি, বুঝতে পারছি তোমার অবস্থা। তারপর বলো, এতদিন পর ফোন করেছো যে, তার মানে নিশ্চয়ই কিছু বিপদে পড়েছো। বলো, কি করতে পারি? আপনি কি এখানেই আছেন? সরকারি কর্মীদের কি এক জায়গায় বেশি দিন থাকতে আছে? বাইরে আছি, তবে যেখানেই থাকি না কেন আমার হাত আর চোখ সেই সব জায়গায় রাখা আছে যেখানে যেখানে আমি থেকেছি। তোমার কি সাহায্য লাগবে বলো? একটা ফোনের লোকেশন ট্র্যাক করতে হবে এক্ষুনি। এক্ষুনি? কি হয়েছে বলো তো? এখন সব বলার সময় নেই স্যার, দেরি হলে কারোর জীবন চলে যেতে পারে। ঠিক আছে, ফোন নাম্বার আমাকে SMS করো, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। 20 মিনিট পরেই মিস্টার ঘোষ ফোন করলেন। তানিয়া, তুমি যে নম্বরটা দিয়েছো সেই নম্বরের লাস্ট লোকেশন পাওয়া গেছে প্রতীক ক্লাবের পাশের একটা বাড়িতে, আজ বিকেল 4টের আশেপাশে। তারপর এখনো ফোন অন হয়নি। ফোন হোল্ডে রেখে পিটার আর অ্যানাল্ডকে সব বলল। পিটার বলল, ঋষভের ফোন থেকে ডায়াল বা রিসিভ করা নম্বর কি দেখা সম্ভব হবে? তাহলে কামিনীর ফোন নম্বর পেয়ে ওর নম্বর ট্র্যাক করলে কিছু পাওয়া যেতে পারে। পিটারের বুদ্ধি কাজে লাগলো। ঋষভের কল লিস্টের একটা নাম্বার ওখানে উপস্থিত ছিল একই সময়। মিস্টার ঘোষ জানালেন, ফোন সুইচ অফ হওয়ার একটু পরেই ওই নম্বর ওখান থেকে বের হয়ে যায়। ওখান থেকে কিছু দূরে একটা পুরনো শ্মশান আছে, তার পাশেই একটা নির্জন বাড়ির লোকেশনে অবস্থান দেখাচ্ছে, এখনো সেখানেই আছে। স্যার, আমাদের পৌঁছানো পর্যন্ত ওই ফোন নাম্বারটার ওপর একটু নজর রাখতে পারবেন? অবশ্যই, আমি ওই লোকেশনের পাশের পুলিশ স্টেশনে খবর দিচ্ছি, ওনারা তোমাকে সাহায্য করতে পৌঁছে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, তবে আমরা পৌঁছানোর আগে ওরা যেন কোনো স্টেপ না নেয়। ঠিক আছে, বলে দেবো, তবে যা করছো তার আগে আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করো। ঠিক আছে স্যার। আবার একটা গাড়ি বুক করে চলল মিস্টার ঘোষের দেওয়া লোকেশনে। ওখানে পৌঁছে আশপাশে তেমন কিছুই দেখতে পেল না যেখানে মানুষের অস্তিত্ব থাকতে পারে। শ্মশানের সামনে ওদের নামিয়ে দিয়ে গাড়ি চলে গেল। ড্রাইভারের মতে জায়গাটা নাকি ভালো নয়। এদিক ওদিক দেখতে দেখতে ওদের নজরে পড়ল একটা অন্ধকার ঘরে মৃদু লাল আলো জ্বলছে। ওখানে নিশ্চয়ই কেউ আছে। ফোনে মিস্টার ঘোষকে জানালো তিন্নি সব কথা। উনি বললেন, লোকাল পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করো, তারপর ওরাই বুঝে নেবে। ফোন রেখে তিন্নি বলল, স্যার পিটার, স্যার অ্যানাল্ড, এবার যা করার আপনাদের করতে হবে। পুলিশ এখানে কিচ্ছু করতে পারবে না। তিন্নির কথায় সহমত হলে পা টিপে টিপে তিনজন এগিয়ে গেল ওইদিকে। কামিনীর পুজো চলাকালীন আচ্ছন্ন হয়ে পড়েছিল ঋষভ। মাঝে মাঝে চোখ খুলে যা দেখছিল তা সত্যি নাকি স্বপ্ন তা নিয়ে দ্বন্দ্ব ছিল ঋষভের মনে। শেষবার যখন চোখ খুলল তখন নগ্ন কামিনী ঋষভের ওপর বসে আছে, নিজের কামনা মিটিয়ে নিচ্ছে আচ্ছন্ন ঋষভের থেকে। বাধা দিতে চেয়েও কিচ্ছু করতে পারল না ঋষভ। কামিনীর সাথে যে মিলনের এত স্বপ্ন সাজিয়ে রেখেছিল তা যে এভাবে পূরণ হবে কখনো ভাবিনি। প্রথম মিলনের তৃপ্তি নিয়ে ঋষভের ওপর থেকে নেমে এলো কামিনী। পুজোর বেদির পাশ থেকে তেল জাতীয় কিছু জিনিস নিয়ে ঋষভের সারা গায়ে মাখিয়ে দিল। তারপর হাত কেটে তিলক করল ঋষভের কপালে।
সেই অবয়বগুলো এখন ঋষভকে ঘিরে ধরে নাচছে। কামিনী তার আরাধ্যা দেবীর হাত থেকে একটা খড়গ তুলে নিয়ে এগিয়ে গেল ঋষভের দিকে। খড়গের কোপ মারতে যাবে এমন সময় পিটার আর অ্যানাল্ড এগিয়ে এলো পবিত্র জল ছেটাতে ছেটাতে। সেই জলের তেজে কামিনী পিছিয়ে যেতে লাগলো। নৃত্যরত অবয়বগুলো ওদের দুজনের ওপর আক্রমণ করলেও ওদের দুজনের সমবেত মন্ত্রোচ্চারণে তারা কিচ্ছু করতে পারল না। বেশ কিছুক্ষণ এইভাবে যুদ্ধ চলার পর বাধ্য হলো সকলে ঋষভকে ওখানে ফেলে পালিয়ে যেতে। ততক্ষণে মিস্টার ঘোষের পুলিশ বাহিনী চলে এসেছে। ওদের সাহায্যে ঋষভকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হলো। সময় লাগলো বেশ অনেক দিন সুস্থ হতে। ডাক্তারদের মতে ঋষভকে যখন হসপিটালে আনা হয় তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবু তার শরীরে ন্যূনতম রক্তটুকুও ছিল না। এমন কি করে হতে পারে? 15 মাস কেটে গেছে এর মধ্যে। মনীষাকে বাঁচানো যায়নি। অনেক কষ্টে ঋষভ বেঁচে গেছে। 3 মাস চিকিৎসার পর ঋষভ বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে আসার পরে অনেক দিন চুপচাপ থাকতো, কাউকে চিনতে পারতো না। কি হয়েছে ওর সাথে তাও কিছু বলতে পারেনি। তিনি প্রতিনিয়ত মানসিকভাবে ওর সাথে থেকেছে। হাসপাতাল থেকে ফেরার পর উদয়কে রাজি করিয়ে ওদের দুজনকে চেন্নাই নিয়ে চলে গিয়েছিল। ওখানেই তিন্নির পরিচিত ডাক্তারদের দিয়ে ঋষভের চিকিৎসা করিয়েছে। তিন্নির ওপর এখন ঋষভ খুব বেশি করে নির্ভর করে। কামিনীর কোনো কথা ঋষভের মনে নেই। এই নির্ভরশীলতা তিন্নিকেও ঋষভের প্রতি দুর্বল করে দেয়। দুই পরিবারের সম্মতিতে 15 মাস পর ঋষভ পুরোপুরি সুস্থ হলে ওদের দুজনের বিয়ের আয়োজন করা হয়। আজ ওদের বৌভাত। বিয়ে খুব ভালোভাবে শেষ হয়েছে। সন্ধ্যের সময় তিন্নি নতুন বউয়ের সাজে সকলের মাঝে চলে এসেছে। আমন্ত্রিত অতিথিরাও আসতে শুরু করেছে একে একে। সকলেই ঋষভের খোঁজ খবর করছে, কিন্তু ঋষভকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৌভাতের দিনে পরার পোশাক এখনও ওর ঘরের বিছানায় পড়ে আছে। সবাই ফোন করছে, খুঁজছে ঋষভকে। রান্নার লোকেদের থেকে খবর নিয়ে এলো ওদের রান্নার জায়গা থেকে খাসির মাংস উধাও হয়ে গেছে। এখানে একটা জলজ্যান্ত ছেলে উধাও হয়ে গেল। সেদিকে না মন দিয়ে মাংস খুঁজতে কে যাবে এখন? ওদের বলে দেওয়া হলো আরও মাংস আনিয়ে নিতে, টাকা দিয়ে দেওয়া হবে। বিনা বাক্য ব্যয় হালুইকররা তাই করল। এবারেও মাংস ধোবার সময় বেশিরভাগ মাংস উধাও। সকলে ভাবলো হোক না হোক, আশপাশে অনেক কুকুর আছে, এসব তাদেরই কাজ। হাতে লাঠি নিয়ে সকলে চারিদিকে ছড়িয়ে পড়ল। কুকুর তো পাওয়া গেল না। যা দেখতে পেল তাতে ওদের শরীরের রক্ত হিম হয়ে গেল। ঋষভকে খুঁজে পাওয়া গেল। ঝোপের ভেতর বসে ঋষভ মহা আনন্দে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার চোখ মুখের অভিব্যক্তি সাধারণ মানুষের মতো একদম নয়। এতক্ষণ আপনারা শুনছিলেন মায়া নিশি, রচনা মিতালি হোম। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রণেশ, রুবিনা, নীল, তৃষা, প্রভাকর, সঞ্চিতা, সৌমিলি, উদ্দীপন, সৌরভ এবং সৌমদীপ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
নমস্কার।